হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি তোমাদেরকে আমাদের কাজ, শক্তি ও ক্ষমতা চ্যাপ্টারের লেকচার নাম্বার 10-এ। ঠিক আছে, তো আজকে আমাদের হচ্ছে গিয়ে লেকচার টপিক মোটর দিয়ে পানি তোলা এবং দোলনার শক্তি নিত্যতা। তো মোটর দিয়ে পানি তোলা যে টপিকটা, সেটা হচ্ছে তোমাদের এইচএসসির জন্য সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তোমাদের কলেজের পরীক্ষা বলো, তারপর হচ্ছে বোর্ড পরীক্ষা বলো, অ্যাডমিশন টেস্ট বলো, প্রতিটা জায়গায় তোমার এই মোটর দিয়ে পানি তোলার ম্যাথ আসবেই। ঠিক আছে, মানে প্রতি ইয়ারই আসে। ঠিক আছে, এটা বোর্ড পরীক্ষার জন্য প্রতি 3 বছরের মধ্যে 2 বছর মাস্ট আসবে। ঠিক আছে, তার মানে বুঝতেই পারতেছো এই টপিকটা কত বেশি গুরুত্বপূর্ণ। তবে টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হলেও তোমাদের হচ্ছে এই টপিকটা কিন্তু অনেক ইজি, মানে হচ্ছে গিয়ে পেঁচানো বা হচ্ছে গিয়ে কঠিন ওই রকম কোনো কিছুই না। তবে এটা আমরা প্রায়ই কঠিন মনে করি, মনে হয় যে এই টাইপের ম্যাথটা আসলে অনেক হিউজ কঠিন, বা আমাদের কলেজের পরীক্ষা বা বোর্ড পরীক্ষা আসলেও আমরা হচ্ছে গিয়ে সিলি মিস্টেক করে আসি। ঠিক আছে, তো আমাদের হচ্ছে গিয়ে আমাদের প্রথম যে ব্যাপারটা আমি চেষ্টা করব এই টপিকটা তোমাদের অনেক সুন্দর করে বলে দেওয়ার জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমরা শক্তির যে নিত্যতা, এটা আমরা অলরেডি পড়ে আসছি, যান্ত্রিক শক্তির নিত্যতা। তো এই দোলনার জন্য যান্ত্রিক শক্তির নিত্যতা আমরা কীভাবে প্রয়োগ করব, এটাও আমরা একটু আলোচনা করে দেবো। আমরা হচ্ছে গত 1-2 লেকচার আগে বলছিলাম যে দোলনার যে ব্যাপারটা, এটা আমি কোনো একটা লেকচারে আলোচনা করে দেবো। তো ছোটো করে এটা আলোচনা করে দিলেই আশা করি তোমরা বুঝে যাবা। তো আমরা হচ্ছে গিয়ে মোটর দিয়ে যে পানিটা তুলবো, এটার জন্য চলো আমরা একটা গল্প বলে নিই আগে। তো আমরা মোটর দিয়ে যে পানি তুলবো, এখানে সবথেকে যে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, আমি তোমাকে যে গল্পটা বলবো চিন্তা করলাম, ব্যাপারটা হচ্ছে এরকম। ধরো এটা হচ্ছে তোমার বাসা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার বাসা। এখন ধরো তোমার এসএসসি রেজাল্টের পর আমরা হচ্ছে গ্রামের দিকে যেটা হয় যে আমরা অন্যদেরকে মিষ্টি মুখ করাতে চেষ্টা করি। তো তোমার বাসার পাশে ধরো এরকম হচ্ছে আরও 5টা বাসা আছে। তো ব্যাপার হয়েছে গিয়ে এই প্রতিটা বাসা 1 কিলোমিটার দূরে দূরে। ধরো হচ্ছে গিয়ে প্রথম যে বাসাটা, এটা হচ্ছে তোমার বাসা থেকে 1 কিলোমিটার দূরে। 2 নম্বর যে বাসাটা, এটা তোমার বাসা থেকে 2 কিলোমিটার দূরে। 3 নম্বর যে বাসা, সেটা হচ্ছে তোমার বাসা থেকে 3 কিলোমিটার দূরে। মানে এরকম আর কি, একটা সিকোয়েন্সে অগ্রসর হয়ে এরকমভাবে তোমার হচ্ছে গিয়ে কি 5 কিলোমিটার দূর পর্যন্ত তোমার 5টা বাসা। এখন তুমি যে হচ্ছে গিয়ে সবাইকে মিষ্টি মুখ করাবা, তো সেজন্য হচ্ছে গিয়ে তোমার বাসা থেকে যখন যাবা তখন 5টা বক্স একসাথে নিয়ে যাবা না। মানে তুমি চিন্তা করলা হচ্ছে গিয়ে কি আমি অন্যজনকে মিষ্টি খাওয়াবো, তো এটা হচ্ছে কি অন্যজন না দেখুক। ঠিক আছে, তুমি যদি 5টা বক্স নিয়ে যাও একসাথে, তাহলে দেখা যাবে এই যে উনি দেখতেছে 5টা বক্স, তো ওনার শুরুতে মনে হতে পারে যে 5টা বক্স মনে হয় আমাকেই দিবে। ঠিক আছে, তো তুমি যখন হচ্ছে একটা দিয়ে চলে আসলা, তখন উনি হয়তো মন খারাপ করতে পারে যে হচ্ছে কি 5টা নিয়ে আসলো তো আমাকে একটা দিল। ঠিক আছে, তো মন খারাপ করার দরকার নেই। তো তুমি যে কাজটা করবা, চিন্তা করলা যে তুমি এক বক্স নিয়ে যাবা, মানে 1 কিলোমিটার হেঁটে যাবা, তারপর আবার হচ্ছে তোমার বাসায় ব্যাক করবা, মানে আরও 1 কিলোমিটার ব্যাক করবা। তারপর হচ্ছে কি 2 কিলোমিটার দূরের বাসায় যাবা, মানে 2 কিলোমিটার যাবা, আবার 2 কিলোমিটার ব্যাক করবা। তারপর 3 কিলোমিটার যাবা, 3 কিলোমিটার ব্যাক করবা, এরকম আর কি ব্যাপারটা। তো আমি যদি এখন বলি যে হচ্ছে গিয়ে তোমার এই যে তোমার প্রতিবেশী 5টা বাসা, প্রত্যেকটা বাসার জন্য কি তাহলে তোমার সমপরিমাণ শ্রম যাবে কিনা? না, অবশ্যই সমপরিমাণ শ্রম তোমার যাবে না। কারণ তুমি যদি প্রথম বাসায় যাও, এই যে 1 কিলোমিটার দূরের যে বাসা, এই বাসায় তুমি যদি যাও, তাহলে দেখা যাবে তুমি হচ্ছে 1 কিলোমিটার গেছো, 1 কিলোমিটার আসছো, মানে টোটাল তোমার 2 কিলোমিটার হাঁটা লাগতেছে। ঠিক আছে, তুমি যদি হচ্ছে গিয়ে এই দ্বিতীয় বাসায় যাও, তাহলে তোমার 2 কিলোমিটার যাওয়া লাগবে, 2 কিলোমিটার আসা লাগবে, মানে তোমার 4 কিলোমিটার হাঁটা লাগতেছে। তাহলে বুঝতেই পারতেছো যে প্রথম বাসা থেকে দ্বিতীয় বাসার জন্য হচ্ছে তোমার কাজের পরিমাণ বা কষ্টের পরিমাণ বেশি, এরকম 3 নাম্বার বাসার জন্য কি কষ্টের পরিমাণ আরও বেশি। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তো আমরা যদি এরকমভাবে কাজটা করি যে হচ্ছে তুমি এরকম 5টা বাসায় যে পরিমাণ শ্রম দিলা বা হাঁটাহাঁটি করলা, এটা তুমি যদি হচ্ছে গিয়ে প্রতিটা বাসার জন্য ইন্ডিভিজুয়ালি হিসাব করো, তাহলে প্রথম বাসার জন্য হচ্ছে তোমার 2 কিলোমিটার। ঠিক আছে, প্রথম বাসার জন্য তোমার 2 কিলোমিটার হাঁটা লাগতেছে। দ্বিতীয় বাসার জন্য হচ্ছে তোমার 4 কিলোমিটার। 3 নম্বর বাসার জন্য তোমার 6 কিলোমিটার, মানে 3 কিলোমিটার গেলা, 3 কিলোমিটার আসলা। 4 নম্বর বাসার জন্য তোমার 8 কিলোমিটার। 5 নম্বর বাসার জন্য তোমার 10 কিলোমিটার। তাহলে তুমি যদি ইন্ডিভিজুয়ালি এরকম ডিস্টেন্সটা হিসাব করে যোগ করো, তাহলেও সেটাও পসিবল। তো এই ক্ষেত্রে যেটা হয়, আমরা দেখি যোগফলটা কত হয়, 6, 12, 20, 30, তাহলে 30 কিলোমিটার। তাহলে তোমার 30 কিলোমিটার টোটাল হাঁটা লাগতেছে। ঠিক আছে, তো আমরা এই কাজটা কেন করতেছি সেটাও তোমাদের বলবো, সমস্যা নেই। তো গল্পটাকে ভালো করে দেখো। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, একটু ভালো করে এখন যদি তুমি খেয়াল করো, আমি 5টা বাসা ছিল, এজন্য আমি ইন্ডিভিজুয়ালি যোগ করে ফেললাম। কিন্তু এরকম যদি 50টা প্রতিবেশী হইতো, তাহলে কি আমার ইন্ডিভিজুয়ালি যোগ করাটা এতটা ইজি হইতো? এতটা কিন্তু ইজি হইতো না, কারণ তখন 50টা সংখ্যা আমার যোগ করা লাগতো। তো আমি এখানে যে কাজটা করতে পারি এটার বিকল্প হিসাবে, মানে প্রতিটা যোগ করার পরিবর্তে, ঠিক আছে, প্রতিটা বাসার জন্য আমি সবগুলো যোগ করে 30 পাইছি। তো আমি যদি বলি
যে এভারেজে যদি আমি এরকমভাবে বের করতে পারতাম যে হচ্ছে গিয়ে প্রতিটা বাসার জন্য অন এভারেজ, ঠিক আছে, কত কিলোমিটার আমার হাঁটা লাগতেছে, ঠিক আছে, এইটা যদি আমি বের করে ফেলতে পারতাম তাহলে আমার কয়টা বাসায় যাওয়া লাগতেছে সেটা গুণ করে দিলে হয়ে যেত, টোটাল ডিস্টেন্স হয়ে যেত। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতেছি টোটাল বাসা হচ্ছে কি 5টা, আমার 30 কিলোমিটার হাঁটা লাগতেছে। তাহলে আমি যদি বলি এভারেজ, তাহলে এভারেজ হচ্ছে কি তোমার 6 কিলোমিটার, এভারেজ 6 কিলোমিটার। ঠিক আছে, আমি এভারেজ কিন্তু এই যে যোগ করে এভারেজটা বের করলাম। তো এভারেজ যদি আমার জানা থাকতো, মানে নর্মালি আমার যদি এভারেজটা বের করে ফেলতে পারতাম অন্য কোনো উপায়ে, তাহলে 5 × 6 মানে 5টা বাসার জন্য প্রতিটার জন্য এভারেজে 6, তাহলে 30 কিলোমিটার কিন্তু আমি আরও ইজিলি বের করে ফেলতে পারতাম। এখন এই ব্যাপারগুলোতে আমার এভারেজটা বের করা খুবই ইজি, কারণ দেখো এটা যে আমার হচ্ছে 2 কিলোমিটার ছিল, এটা যে আমার 10 কিলোমিটার ছিল, আমি যদি প্রথমটা শেষেরটা যদি যোগ করে এই দুইটার এভারেজ বের করি, প্রথমটা আর হচ্ছে গিয়ে কি তোমার শেষেরটা, এই দুইটা যদি আমি হচ্ছে গিয়ে যোগ করে জাস্ট এভারেজ বের করে ফেলতে পারি, তাইলে কিন্তু সবগুলোর এভারেজ হয়ে যায়। কারণ এই দুইটার এভারেজ যা, প্রথমটা শেষেরটার জন্য এভারেজ যা, এই প্রথমটা থেকে প্রথম দিক থেকে 2 নাম্বারটা আর শেষ দিক থেকে 2 নাম্বারটা, এটার এভারেজও কী হবে তাই হবে। ধরো এটা হচ্ছে তোমার 4 আর এটা হচ্ছে তোমার কি 8, তাহলে দুইটার যোগফল 12, এভারেজ হচ্ছে তোমার কি 6, আর এটা তো তোমার মাঝখানেটা 6ই। তার মানে আমরা এখানে একটা ব্যাপার দেখতেছি, যদি আমি এভারেজটা বের করতে পারি তাহলে টোটাল যে হচ্ছে ডিস্টেন্সটা কত কিলোমিটার হাঁটা লাগবে সেটা নির্ণয় করা ইজি হয়ে যায়। আর এভারেজটা বের করার সবথেকে ইজি উপায় হচ্ছে গিয়ে আমি প্রথম বাসায় যে গেলাম এই বাসার ডিস্টেন্স কতটুকু ছিল, আর সর্বশেষ যে আমি বাসায় গেলাম এই বাসার ডিস্টেন্স কতটুকু ছিল, এই দুইটার এভারেজই হবে অ্যাকচুয়ালি সবগুলোর এভারেজ। ঠিক আছে, কারণ এই প্রথমটায় আমার অনেক কম কাজ করতে হয় আর শেষেরটায় আমার অনেক বেশি কাজ করতে হয়, এই দুইটার এভারেজ যা হবে আমার এই সবগুলোর এভারেজও কিন্তু কী হবে তা হবে। ঠিক আছে, এখন তোমাদের কোয়েশ্চেন হতে পারে আমি পড়াবো হচ্ছে মোটর দ্বারা পানি তোলা, তো আমি কেন এই গল্প আগে বললাম। ঠিক আছে, এখন এই গল্প বলার কারণ হচ্ছে গিয়ে আমরা যখন এই ম্যাথটুকু করি বা এই ম্যাথগুলো আমি করি, ধরো হচ্ছে গিয়ে এটা একটা পানির পাত্র, পানির ট্যাঙ্কি। ঠিক আছে, ঠিক আছে, এই পানির ট্যাঙ্কিটার ভিতর পানি আছে। এখন আমি এখান থেকে পানি যদি সরাতে চাই, সেটা বালতি দিয়ে সরাই অথবা হচ্ছে গিয়ে কোনো মোটর দিয়ে সরাই, যেভাবেই সরাই না কেন, ধরি পুরাটা পানি পূর্ণ, আমি তোমাকে বললাম এখান থেকে তুমি বালতি দিয়ে পানি সরাবা, তাইলে তুমি যদি এই ট্যাঙ্কিটাকে পূর্ণ অবস্থায় পাও, ধরো একদম টোটালি পানি পূর্ণ, আমি তোমাকে বললাম এখান থেকে তুমি 1 বালতি পানি নাও বা 1 গ্লাস পানি নাও, তাহলে কিন্তু তোমার তেমন কোনো কষ্টই করতে হবে না, জাস্ট তুমি হাত বাড়াবা, এই যে জাস্ট হাত বাড়াবা, তুমি দেখতেছো পানি একদম টোটালি যেহেতু পূর্ণ, তাহলে একদম হচ্ছে গিয়ে এই যে পানির ট্যাঙ্কির একদম উপরের লেভেল পর্যন্ত পানি অবস্থান করতেছে। তো তুমি কি করলা, জাস্ট হচ্ছে গিয়ে হাত দিয়ে 1 গ্লাস পানি নিয়ে আমাকে দিয়ে দিলা। তার মানে এখানে কিন্তু তোমার খুব বেশি কাজ করতে হয় নাই, মানে কাজেই করতে হয় নাই বলা চলে, মানে একদম যে কাজ করতেছো না এরকম না, মানে কাজের পরিমাণটা অতি নগণ্য। কিন্তু এই যে এই পানির ট্যাঙ্কিটা, এটা যদি মনে করো তোমার হচ্ছে গিয়ে পূর্ণ না থেকে এই নিচের লেয়ারে পানি পড়ে থাকতো, ধরো এই পর্যন্ত পানি আছে, মানে এই অংশটা ফাঁকা, মানে এই অংশে পানি নেই, তাইলে তোমার কিন্তু 1 গ্লাস পানি নিতে মোটামুটি অনেকটা কষ্ট করা লাগতো। ঠিক আছে, অনেকটা কষ্ট করা লাগতো, যে তুমি হচ্ছে এখান থেকে একটা দড়ি দিয়ে বা যে কোনোভাবেই হোক গ্লাসটাকে এই পর্যন্ত নামাতে হইতো, তারপর এখান থেকে পানি নিতে হইতো, এটাকে আবার টেনে তোলা লাগতো। তার মানে বুঝতেই পারতেছো যে আমার ট্যাঙ্কিটা যদি হচ্ছে ফাঁকা থাকে অনেকটুকু, তাহলে সেখান থেকে পানি তোলাটা তুলনামূলক অনেক কষ্ট। ঠিক আছে, তাহলে আমরা এই মোটর দিয়ে যখন পানি তুলি এরকম পানির রিজার্ভার থেকে বা ট্যাঙ্ক থেকে যখন পানি তুলি, তখন শুরুতে পানির ট্যাঙ্কটা যদি পানি দ্বারা পূর্ণও থাকে, ধরে নিলাম সবসময় যে পূর্ণ থাকবে এরকম না, শুরুতে যদি এই পানির ট্যাঙ্কটা যদি পানি দিয়ে পূর্ণও থাকে, তাহলে ধীরে ধীরে যখন আমি এখান থেকে পানি তুলতেছি, ঠিক আছে, পানির ট্যাঙ্ক কিন্তু হচ্ছে কি একটা নির্দিষ্ট পরিমাণ পানি ধারণ করতে পারে, তো তুমি যখন এখান থেকে ধীরে ধীরে পানি তুলে নিচ্ছ, তখন কিন্তু পানির লেয়ারটা শুরুতে ধরো পানির লেয়ার এই পর্যন্ত ছিল, তখন তুমি ধীরে ধীরে তুলতেছো, তখন একটা মোমেন্টে পানির লেয়ার কি এখানে চলে যাবে, তারপরে একদম ফাঁকা হয়ে কি একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত চলে যাবে। তো তাইলে এখানে দেখো আমি যদি হচ্ছে চিন্তা করি যে আমি পানির ট্যাঙ্কি থেকে পানি তুলবো, তো আমি প্রতিনিয়ত সেম পরিমাণ এনার্জি দিয়ে পানি তুলতে পারবো, এটা কিন্তু সত্য নয়। ঠিক আছে, অনেকটা এটার মতো আমি যদি বলি এরকম পাশাপাশি অনেকগুলো প্রতিবেশী আছে, তো আমি সব প্রতিবেশীর জন্য সেম কাজ করব, এটা কিন্তু না। আমরা একটু আগেই দেখলাম যে প্রথম প্রতিবেশীর জন্য আমার কাজের পরিমাণ অনেক কম, আর শেষ প্রতিবেশীর জন্য আমার কি কাজের পরিমাণ অনেক বেশি। তাহলে এখানেও কিন্তু সেম, এইগুলোকে আমরা প্রতিবেশীর মতো বলতে পারি। এখানে যে ধরো এক বালতি পানি ছিল, এটা প্রথম প্রতিবেশী, এটা হচ্ছে 2 নম্বর প্রতিবেশী, এটা 3 নম্বর প্রতিবেশী, এটা 4 নম্বর প্রতিবেশী, এটা 5 নম্বর প্রতিবেশী। যদিও পানি তো আর এরকম ফুটায় থাকে না, মানে পানি তো একদম একদম হচ্ছে গিয়ে কি একদম
কোনো গ্যাপ বা ওইরকম কোনো কিছু থাকে না, জাস্ট হচ্ছে কন্টিনিউয়াস থাকে। তো যেভাবেই থাকো কোনো ম্যাটার না। আমি যদি এখানে একটা মোটর বসাই বা আমি যদি চিন্তা করি আমি নিজেই পানি তুলবো, তাহলে দেখা যাবে যে এটা ধরো প্রথম প্রতিবেশী, মানে এই পানিটা তুলতে আমার তেমন কষ্ট হবে না, মোটরেরও তেমন বেশি কষ্ট হবে না, মানে কাজের পরিমাণটা কম হবে। দ্বিতীয় অংশের যে পানিটা, এই পানিটা তুলতে আমার একটু কিন্তু বেশি কষ্ট হবে, এই পানিটা তুলতে আমার একটু বেশি কষ্ট হবে, এটা আরও বেশি কষ্ট হবে, আর এই পানিটা তুলতে আমার সব থেকে বেশি কষ্ট হবে। তার মানে আমি যদি বলি প্রতিটি কণা বা প্রতি অংশ পানির জন্য আমার হচ্ছে গিয়ে সেম পরিমাণ কাজ, এটা কিন্তু ভুল হবে। আমার প্রতিটার জন্য কিন্তু সেম পরিমাণ কাজ হবে না। আমার উপরের দিকের যে পানি এটার জন্য কাজের পরিমাণ হবে কম, আর শেষের অংশের যে পানি এটা হবে আমার কি কাজের পরিমাণ বেশি। এখানে আমি যদি প্রতিটা ফুটার কথা চিন্তা করি, তাহলে এখানে কোটি 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 শত কোটি ফুটা পানি আছে, তাহলে প্রতি ফুটা আমি এরকমভাবে যোগ করতে পারবো কি যে এই ফুটার জন্য এত কাজ হয়েছে, এত এই ফুটার জন্য এত কাজ হয়েছে, এটা কি পসিবল? পসিবল না। তো আমরা এখানে যে কাজটা করব, আমরা হচ্ছে কি এভারেজে, ঠিক আছে, এভারেজে আমরা যে এখানে যে কাজটুকু করলাম, যে আমাদের এখানে কাজের পরিমাণ কিন্তু এম হচ্ছে আমি কত পরিমাণ পানি উপরে তুললাম, জি 9.8, আর এইচ হচ্ছে গিয়ে এই যে আমি পানি যে উপরে তুললাম এটা সরণ কত। তো এখানে আমাদের লাগবে অ্যাকচুয়ালি গড় সরণ, ঠিক আছে। আমি যদি হচ্ছে কি প্রতি ফুটার জন্য এইচ বের করি, কারণ আমরা দেখতেছি প্রতিটা ফুটার জন্য এইচের মান কিন্তু ভিন্ন রকম। সর্বশেষ গভীরতার যে পানি আছে ওর জন্য উচ্চতা কিন্তু অনেক বেশি আমার তোলা লাগতেছে, আর শুরুতে এই ফুটার জন্য কিন্তু আমার উচ্চতা অনেক কম। তাহলে আমি যদি প্রতি ফুটার জন্য এইচ বের করি যে গতকালকে ইটের মতো, তাহলে কিন্তু আমার হচ্ছে কি কোটি কোটি এইচ যোগ করতে হবে। তো এটা আমার পসিবল না। তো আমরা এটার জন্যই মূলত গল্পটা করলাম, যে আমি যদি এভারেজে প্রতিটা ফুটার জন্য এইচ কত সেটা যদি আমি বের করে ফেলতে পারি, তাহলে আমাদের হচ্ছে কি করলে বেটার, যে এভারেজে হচ্ছে বের করার জন্য আমি শুরুতে যে বাড়িতে গেলাম আর সর্বশেষ যে বাড়িতে গেলাম এই দুইটার এভারেজ নিলে যেরকম হয়, আমার এই পানির জন্য সেম, যে আমি শুরুতে কোন জায়গা থেকে পানি তোলা শুরু করছি, মানে শুরুর যে ফুটাটা তুললাম বা শুরুর যে 1 কেজি পানি তুললাম এটা আমি কোন উচ্চতা থেকে তুলছি বা কত উচ্চতা তোলা লাগছে, আর সর্বশেষ যে আমি ফুটাটা তুললাম বা সর্বশেষ কেজিটা যে তুললাম, এই দুইটার হচ্ছে অ্যাভারেজ করলেই কিন্তু আমাদের এই মাঝের সব অ্যাভারেজ হয়ে যায়। দেখো আমরা এখানে যে পড়লাম শুরুর বাড়ি আর শেষের বাড়ি অ্যাভারেজ করলে সব বাড়ির অ্যাভারেজ হয়ে যায় বা সব প্রতিবেশীর অ্যাভারেজ হয়ে যায়। এখানেও সেম, আমার শুরুর অংশ আর হচ্ছে শেষের অংশ অ্যাভারেজ করলে কী হয়ে যায়, আমার টোটাল অ্যাভারেজ হয়ে যায়। তো আমরা যখন এই চৌবাচ্চা দিয়ে পানি তুলব, তো পানির যে এইচ, আমরা মোটর দিয়ে যে চৌবাচ্চা থেকে পানি তুলব বা হচ্ছে এরকম পানির রিজার্ভার বা ট্যাঙ্ক থেকে পানি তুলব, তখন কিন্তু আমাদের এইচের ব্যাপারটা এখানে মেইন, ঠিক আছে। তো আমরা এই অঙ্কগুলো অ্যাকচুয়ালি করবো ধাপে ধাপে, ঠিক আছে, ধাপগুলো আমি তোমাদের বলে দেবো। তো এইচের ব্যাপারটা কি তোমাদের গল্পের মাধ্যমে আগে একটু হচ্ছে গিয়ে আলোচনা করে দিলাম। তো আমি সামনে আবার একটু আলোচনা করব, সমস্যা নেই, তুমি এই ব্যাপারটা মাথায় রাখো। ওকে, আমি এইচের ব্যাপারটা আগে ক্লিয়ার হয়ে যাই। তো আমরা হচ্ছে গিয়ে যে কাজটা করবো, তাই আমি তোমাকে যে বললাম এখানে ধাপে ধাপে কথাটা মানে কি, এইসে আমি আবার আসতেছি, সমস্যা নেই। এইসের ব্যাপারটা মানে হচ্ছে গড় যে সরণটা, এই ব্যাপারটা আমি হচ্ছে আবার আসতেছি। তো আমাদের এখানে কাজের যে পরিমাণটা হয়, আমি পানি উপরে তুলতেছি, ধরো হচ্ছে গিয়ে আর্থ সারফেসে পানি ছিল, এই পানিটাকে আমি বিল্ডিংয়ের উপর তুলবো বা অন্য কোনো উচ্চতায় তুলবো, তাহলে আমাদের এখানে বলো তো যে কাজের পরিমাণটা কত হবে। কাজের পরিমাণটা হচ্ছে আমার পানির বিয়োগ শক্তির পরিবর্তন মানে mg/h, ঠিক আছে, mg/h। এম হচ্ছে কত কেজি পানি আমি তুললাম, আর জি হচ্ছে তোমার 9.8, আর এইচ হচ্ছে পানি উঠানোর গড় সরণ। গড় সরণ কেন ইউজ করতেছি বা কথাটা বলতেছি এটা তো ক্লিয়ার হয়েছে এখন, কারণ আমার সব কেজি পানির জন্য, ধরো 100 কেজি পানি আমি যদি তুলি, তাহলে প্রতি কেজি পানির জন্য হচ্ছে গিয়ে কি আমার কিন্তু সেম উচ্চতা না, প্রথম কেজির জন্য অনেক কম, শেষ কেজির জন্য অনেক বেশি। তো আমরা হচ্ছে এজন্য যে কাজটা করি, গড় সরণ বের করে ফেলি। গড় সরণ বের করলে মানে প্রথম দ্বিতীয় এটা আলাদা কোনো হচ্ছে কি সরণ নেই, আমরা সবগুলো ইন্ডিভিজুয়ালি যোগ না করে অন এভারেজ আর কি যে কাজটা আর কি করি এটা। তাইলে এখন এই যে আমাদের পানি যে তুলি, তোমাকে কোনো সময়েই এই কত কেজি পানি তুলতেছি এটা সরাসরি দেওয়া থাকে না, বা থাকলেও খুবই রেয়ার কেস। বেশিরভাগ সময় দেওয়া থাকে যে তুমি একটা চৌবাচ্চা খালি করতেছো, পানির যে হচ্ছে গিয়ে পাত্র, ঠিক আছে, একটা পাত্র খালি করতেছো, পাত্র খালি করতেছো। ওকে, তাহলে ধাপে ধাপে আমরা ব্যাপারটা এর জন্য বলছি যে প্রথমে তো আমার কি কত কেজি পানি আমি বের করব বা হচ্ছে কি পাত্র থেকে তুলবো সেটা আমার লাগবে, তাই না। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি, প্রথম স্টেপ, যে পানির ভর মানে কত ভর আমি হচ্ছে গিয়ে উপরে তুলতেছি, মানে পানির ভর এটা আমার লাগবে। অ্যাকচুয়ালি লাগবে হচ্ছে আমাদের কত ভর আমি তুলতেছি, কত ভরের পানি আমি উপরে তুলতেছি, জি নিয়ে কিন্তু আপাতত আমাদের কোনো টেনশন নেই। আমার লাগবে হচ্ছে কি কত কেজি পানি আমি তুলতেছি। এখন আমি পাত্র থেকে যখন পানি তুলি,
এই পাত্রটা দুই ধরনের হইতে পারে, বেশিরভাগ সময় আমাদের বই হচ্ছে দুই ধরনের পাত্র থাকে। একটা হচ্ছে তোমার এরকম চৌবাচ্চা টাইপের, মানে যে গোলাকার চৌবাচ্চা, আর আরেকটা হচ্ছে তোমার এরকম এরকম চৌবাচ্চা, ঠিক আছে? এরকম এই দুই ধরনের পাত্রের ব্যাপার তোমাকে উল্লেখ থাকে। তো এইগুলাকে আমরা পানির ট্যাঙ্কি অথবা চৌবাচ্চা বলি, ঠিক আছে? চৌবাচ্চা। তো এই টাইপের ম্যাথগুলোতে তোমাকে দেয়া থাকে যে হচ্ছে গিয়ে এটাকে তুমি হাফ খালি করবা বা 3/1 খালি করবা, মানে এরকম টাইপের কিছু একটা ইনফরমেশন দেওয়া থাকে। আর এক ধরনের ব্যাপার থাকতে পারে যে তোমার একটা পানির কুয়া আছে, ঠিক আছে? কুয়া। তো এখানে একটু ব্যাপারটা ক্লিয়ার হবা যে কুয়া যেটা, কুয়ার পানির লেয়ার চেঞ্জ হয় না। আমরা সেই ব্যাপারটা ক্লিয়ার হবো, মানে পানির ঘর্ষণে কিন্তু এই ব্যাপারটা ক্লিয়ার হবো সামনে। তো আপাতত ধরে রাখো যে আমরা হচ্ছে বেশিরভাগ সময় এই তিনটা ইনফরমেশন থাকে, এরকম সিলিন্ডার আকৃতির একটা চৌবাচ্চা, অথবা এরকম গণক আকৃতির বা আয়ত আকৃতির একটা চৌবাচ্চা। এগুলো হচ্ছে চৌবাচ্চা, মানে যে একটা নির্দিষ্ট পরিমাণ পানি শুধুমাত্র ধারণ করতে পারে, 200 কেজি, 500 কেজি, 1000 কেজি, ঠিক আছে? আর একটা হচ্ছে কুয়া। কুয়াতে হচ্ছে আনলিমিটেড পরিমাণ পানি থাকে, আমি যতই পানি তুলি না কেন কুয়াটা হয়তো ফাঁকা হয় না। তবে তোমাদের কোনো কোয়েশনে যদি এরকম থাকে যে মানে তোমার কুয়াটা অর্ধেক খালি করতে বলছে, তো সেই ক্ষেত্রে আমরা ধরে নেবো যে না, এই ক্ষেত্রে কুয়াটাও খালি হচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, এটা ম্যাটার না, আমরা এইগুলাকে চৌবাচ্চা অথবা ট্যাঙ্ক বলবো, ট্যাঙ্কি বলবো, পানির ট্যাঙ্কি, রিজার্ভার, আর এটাকে আমরা কুয়া বলবো, ঠিক আছে? তো আমাদের পানির ভর যদি হচ্ছে গিয়ে বের করতে বলা হয়, আমাদের কোয়েশ্চেনে বেশিরভাগ সময় দেওয়া থাকে এই চৌবাচ্চাটাকে তুমি অর্ধেক খালি করবা বা 3/1 খালি করবা, ঠিক আছে? ধরো এই চৌবাচ্চা হচ্ছে গিয়ে কি 1000 লিটার পানি ধারণ করতে পারে, 1000 লিটার। তো তোমাকে বললো এটা অর্ধেক খালি করতে বলছে, তাহলে আমরা বুঝতেই পারতেছি তাহলে এখান থেকে 500 লিটার পানি তোমাকে তুলে নিতে বলছে। কিন্তু এই চৌবাচ্চার পানি ধারণ ক্ষমতা কত সেটা কিন্তু তোমাকে সরাসরি বলা দেয়া থাকে না, মানে এরকম কখনো বলে না যে এই চৌবাচ্চা 1000 লিটার পানি ধারণ করতে পারে, এখান থেকে অর্ধেক তুমি ফাঁকা করবা বা শূন্য করবা। তাহলে ঘটনাটা হচ্ছে গিয়ে কি, আমাদের এই পানি ধারণ ক্ষমতা কত, এই চৌবাচ্চার পানি ধারণ ক্ষমতা কত, সেটা আগে আমাদের নিজেরা নির্ণয় করে নিতে হবে। তো এই ক্ষেত্রে যে ইনফরমেশনগুলো দেওয়া থাকে, যে এই ক্ষেত্রে এই চৌবাচ্চার গভীরতা কত আর এই চৌবাচ্চার ব্যাসার্ধ কত, এই ইনফরমেশনগুলো দেওয়া থাকে। বা এরকম টাইপের যদি তোমার পাত্র থাকে তাহলে হচ্ছে গিয়ে পাত্রের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এগুলো থাকে, এবিসি দেওয়া থাকে, ঠিক আছে? খেয়াল করার ব্যাপারটা, পাত্র যদি এরকম চৌবাচ্চা মানে ওই সিলিন্ডার আকৃতির হয় তাহলে হচ্ছে তার গভীরতা বা দৈর্ঘ্য আর হচ্ছে গিয়ে ব্যাসার্ধ দেওয়া থাকে। আর যদি এরকম আয়ত আকৃতির হয় তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা থাকে। তাহলে আমাদের পানির ভর নির্ণয় করার জন্য প্রথম কাজ হচ্ছে গিয়ে পাত্রের আয়তন নির্ণয় করা। প্রথম কাজ হচ্ছে গিয়ে কি, পাত্রের আয়তন, পাত্রের আয়তন নির্ণয় করতে হবে। তাহলে পাত্রের আয়তন নির্ণয় করার জন্য আমাদের সিলিন্ডার আকৃতির পাত্রটা থাকে, মানে এই পাত্রটা থাকে, তাহলে এই পাত্রের আয়তন হচ্ছে কি পাই আর স্কোয়ার এল, ঠিক আছে? পাই আর স্কোয়ার এল সিলিন্ডার আকৃতির আয়তন, এটা আয়ন লিখে ফেলছি, ওকে, আয়তন। আর যদি তোমার হচ্ছে কি এরকম আয়ত আকৃতির পাত্র থাকে তাহলে তার হচ্ছে গিয়ে আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তার মানে প্রথমত আমরা আয়তন বের করে ফেললাম, ঠিক আছে? আয়তন আমাদের বের করতে হবে, এগুলো ইউজ করে কি করলাম, আয়তন বের করলাম। তাহলে প্রথমত হচ্ছে পাত্রের আয়তন বের করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের পাত্রের পানি ধারণ ক্ষমতা, এই পাত্রের আয়তন তো আমরা বের করলাম। এখন এই পাত্রটা অ্যাকচুয়ালি কত পানি ধারণ করতে পারে, এই পাত্রটা আসলে কত পানি, আমি একদম দাপে দাপে ভেঙে ভেঙে দেখাচ্ছি, ইচ্ছা করলে এগুলো আমরা একসাথে একটু শর্ট করেও করে ফেলতে পারি, কিন্তু আমি তোমাদের হচ্ছে সহজে বোঝানোর জন্য কোনো শর্টকাটে যাচ্ছি না, আমি হচ্ছে একদম দাপে দাপে, যেটা বোর্ড পরীক্ষায় খুব সুন্দর করে ফলো করলে তুমি ফুল মার্কস পাবা, আমি সেটাই আলোচনা করতেছি, ঠিক আছে? তো আমার দ্বিতীয় কাজ হচ্ছে গিয়ে পাত্রের পানি ধারণ ক্ষমতা, পাত্রের পানি ধারণ ক্ষমতা, পাত্রের পানি ধারণ ক্ষমতা। তাহলে পানি ধারণ ক্ষমতা কত হবে, আমরা হচ্ছে পানির যে ঘনত্ব সেটা আমরা জানি, ঠিক আছে? তাহলে পানির ঘনত্ব হচ্ছে কি আমরা জানি 99 যে সূত্রটা, ঘনত্ব ইকুয়াল তোমার হচ্ছে ভর বাই আয়তন। তাহলে আমাদের অ্যাকচুয়ালি লাগবে পাত্রের পানি ধারণ ক্ষমতা, মানে সে কত কেজি পানি ধারণ করতে পারে, ঠিক আছে? তাহলে আমাদের এম ইকুয়াল রো গুণন বি। তাহলে আমাদের এম সমান বলছে যে তুমি হাফ খালি করো, তার মানে হচ্ছে 1000 লিটার থেকে আমি 500 লিটার তুলবো, ঠিক আছে? বা তোমাকে বললো এখন অর্ধেক অংশ পূর্ণ আছে, মানে 500 কেজি পূর্ণ আছে, এর থেকে অর্ধেক তুলো, ঠিক আছে? তার মানে আমরা এখান থেকে 500রও অর্ধেক তুলবো, মানে হচ্ছে কি 500/2 মানে 250 কেজি তুলবো। এর জন্য আমাদের জানতে হবে
যে পাত্রটা আসলে কী পরিমাণ পানি ধারণ করতে পারে, তারপর তোমাকে যত অংশ ফাঁকা করতে বলে সেটা আমরা ফাঁকা করবো। তার মানে আমাদের 3 নাম্বার স্টেপ হচ্ছে কি বলতো, যে কী পরিমাণ পানি আমি তুললাম। 3 নাম্বার স্টেপ এখানে লিখি। তাহলে দেখো এটা 1 নাম্বার স্টেপ, পাত্রের আয়তন নির্ণয় করব। 2 নাম্বার স্টেপ, পাত্রের পানি ধারণ ক্ষমতা বের করব। আমার 3 নাম্বার স্টেপ, যে আমি কী পরিমাণ পানি তুলতেছি। কি পরিমাণ পানি তুললাম, ঠিক আছে, এটা লাগবে। তো আমাদের ধাপে ধাপে এই 3টা ব্যাপার ফলো করে কি পরিমাণ পানি তুলতেছি আমরা এটা বের করলাম, এম বের করলাম, ঠিক আছে। আমাদের এনজিএস এর যে সূত্র, এখান থেকে আমরা মাত্র একটা ব্যাপার বের করলাম, যে এম, এটা বের করলাম। জি তো আমাদের বের করার কোনো কিছু নেই, কারণ জি তো 9.8 মুখস্থ। আর এইটা হচ্ছে আমাদের পানি উঠানোর গড় সরণ এইচ, পানি উঠানোর গড় উচ্চতা বা গড় সরণ, ঠিক আছে। তাহলে আমাদের এম এর মান হয়ে গেছে, জি এর মান নিয়ে টেনশন নেই, আমাদের এইচটা এখন লাগবে। তো এইচের জন্য কিন্তু একটু আগে গল্পটা আমরা বলে আসলাম, যে এইচটা গড় সরণ যখনই আমরা বের করব, তখন শুরু আর শেষ এই দুইটা অ্যাভারেজ করে ফেলবো। এই পানির জন্য, ট্যাঙ্কির জন্য শুরু আর শেষ আমি কি করে ফেলবো, অ্যাভারেজ করে ফেলবো। তাহলে চলো আমরা দেখি যে গড় সরণটা আমরা কীভাবে বের করি, যে এইচ এর মানটা এখন আমরা কীভাবে বের করতে পারি। এইচ এর সমাধান, এম এর সমাধান হয়ে গেছে, এখন আমাদের এইচ এর সমাধানটা আমরা কীভাবে করব। ওকে, তাহলে আমরা বলছিলাম যে পানির রিজার্ভার 2 ধরনের হইতে পারে। একটা হচ্ছে গিয়ে তোমার চৌবাচ্চা বা পানির ট্যাঙ্কি, এটা হচ্ছে গিয়ে নির্দিষ্ট পরিমাণ পানি ধারণ করতে পারে। আর আরেকটা হচ্ছে তোমার জাস্ট এই যে কুয়া, যেখানে আনলিমিটেড পানি আছে। আমরা হচ্ছে গ্রামে গঞ্জে অনেক সময় হচ্ছে এখনও কুয়া, এখন আর নেই, আজ থেকে 20-25 বছর আগেও ছিল, এখন আর নেই। মানে এখান থেকে তুমি যদি পানি তুলো, পানির লেয়ার অলওয়েজ এখানেই থাকে। তার মানে তুমি ধরো হচ্ছে গিয়ে কি, এটা একটা কুয়া, এই কুয়া থেকে তুমি যদি পাইপ দিয়ে পানি তোলো, একটা মোটর তুমি হচ্ছে ইউজ করতেছো, এই মোটর দিয়ে যে এখান থেকে পানি তুলতেছো। ধরো এই কুয়ার গভীরতা হচ্ছে তোমার 20 মিটার, মানে যেখানে মোটর বসাইছো, মানে যেখানে পানিটা তুলতেছো, জাস্ট পানিটা যে এখান থেকে এসে ফেলতেছো, ঠিক আছে। তাহলে এই 20 মিটার গভীরতা থেকে তুমি পানি তুলতেছো। তাহলে এখান থেকে তুমি পানি তুললেও পানির লেয়ার আর চেঞ্জ হবে না, মানে পানি 20 মিটার উচ্চতায় ছিল, মানে 20 মিটার গভীরে ছিল, এই 20 মিটার গভীরেই থাকবে। তার মানে প্রথম কেজি পানির জন্য 20 মিটার উচ্চতা, দ্বিতীয়টার জন্য 20 মিটার গভীরতা, 3 নাম্বারটার জন্য 20 মিটার গভীরতা। মানে এইভাবে তুমি যদি 100 কেজি পানিও তোলো, প্রতিটার জন্যই কি তোমার গভীরতা 20 মিটার। তার মানে যদি এরকম কুয়া থাকে, ঠিক আছে, কুয়া থাকে, তাহলে কুয়ার জন্য আমাদের গভীরতা নিয়ে টেনশন করতে হবে না, মানে ঘর্ষণ নিয়ে টেনশন করতে হবে না। কুয়ার জন্য তোমাকে যত উচ্চতা বলবে যে 20 মিটার গভীর থেকে পানি তুলতেছিলা, এই 20 বসায় দিবা, এইসের জায়গায় তখন কি, এইসের জায়গায় জাস্ট এই 20 বসিয়ে দিবা। যদি কুয়ার গভীরতা এই যে এটা যদি 20 থাকে, ঠিক আছে, এই ক্ষেত্রে তোমার আর ঘর্ষণ বের করতে হবে না। ঘর্ষণটা আমরা কখন বের করব, যখন এইরকম চৌবাচ্চা বা হচ্ছে গিয়ে পানির ট্যাঙ্কি থাকবে। ধরো এই পানির ট্যাঙ্কি হচ্ছে তোমার 20 মিটার গভীরতা, বা এটাকে আগেরটা যেহেতু 20 দিয়েছে, তাহলে এটাকে ধরো হচ্ছে গিয়ে দিলাম 10 মিটার, তাহলে এখানে হচ্ছে কি পানির যে চৌবাচ্চাটা, পাত্রটা, এটার গভীরতা হচ্ছে তোমার কি 10 মিটার। এবং পাইপ কিন্তু তুমি হচ্ছে কি ধরো আমরা এই যে পানি তোলার জন্য একদম নিচ পর্যন্ত এই পাইপটা দিই, তো নিচ পর্যন্ত পাইপ দিয়ে এখানে একটা মোটর বসালাম, মোটরে এইভাবে পানি তুলতেছে। তো আমাদের এই পাত্রটা যদি পূর্ণ থাকে, ধরো পাত্রটা একদম পানি পূর্ণ, তাইলে এই পর্যন্ত কিন্তু পানি উঠে থাকে, পাইপ যেটা, পাইপের ভিতর দিয়ে পানি পর্যন্ত এসে উঠে থাকে। তো আমি যদি বলি এই পাত্রটাকে আমি ফাঁকা করব, ঠিক আছে, এই পাত্রটাকে আমি ফাঁকা করব, তাইলে আমার এইচটা কী হবে, ঘর্ষণ যেটা, ঘর্ষণের এইচটা কী হবে, এটাকে তো আমরা হচ্ছে গিয়ে এইচের পরিবর্তে এলও বলতে পারি, মানে গভীরতা। আগের অংশে আমরা হচ্ছে গভীরতা বলে আসছি, গভীরতা, আর এটাকে এইচ বলতে পারো, সমস্যা নেই। ওকে, তাহলে আমি যদি বলি ঘর্ষণ, এই পাত্রটাকে আমি ধরো ফাঁকা করতে চাচ্ছি, একদম ফাঁকা করার জন্য, পূর্ণ অবস্থায় আছে, ফাঁকা করতে চাই, পূর্ণ থেকে আমি ফাঁকা করতে চাই, ঠিক আছে। তাইলে এই পর্যন্ত পানি ছিল, আমি চাচ্ছি একদম পানিটাকে একদম শুকিয়ে এই পর্যন্ত নিয়ে নেওয়ার জন্য, ঠিক আছে। তাহলে আমরা বলছি এখানে ঘর্ষণটা যে আমরা বের করবো, যে প্রথম 1 কেজি যে আমি পানি তুললাম, বা পানি যে প্রথম কণাটা তুললাম, তার জন্য কতটুকু সরণ হয়েছিল,
আর সর্বশেষ যে ফুটাটা আমি তুললাম এই ফুটার জন্য আমার কতটুকু সরণ ঘটানো হয়েছিল। তাহলে আমি আগেই বলছি যে পানির পাইপ দিয়ে কিন্তু পানি এই পর্যন্ত উঠে থাকে। তো আমি মোটরটা যখনই চালু করতেছি, যেহেতু এটা পূর্ণ অবস্থায় ছিল, তাহলে প্রথম ফুটাটা বের করার জন্য কিন্তু আসলে তোমার কোনো উচ্চতাই বা কোনো সরণই ঘটানো লাগে নাই। জাস্ট কি হয়েছে যে তুমি হাতে দৌড়ছো, দৌড়ে জাস্ট হচ্ছে গিয়ে কি এই পানিটা এখানে নিক্ষেপ করে দিছো, শেষ কাহিনী। ঠিক আছে, তার মানে আমি যদি বলি যে গড় সরণের ব্যাপারটা হচ্ছে গিয়ে শুরু প্লাস শেষ, মানে শুরুতে তুমি কত উচ্চতা থেকে পানি তুলছো বা কত গভীরতা থেকে পানি তুলছো, প্লাস হচ্ছে শেষ যে ফুটা বা শেষ যে পানির অংশটা সেটা কোন জায়গা থেকে তুলছো, এই দুইটার এভারেজ। দেখো এই যে আগের অঙ্কের মতো প্রতিবেশী, শুরুতে যে বাড়িতে গেছিলো 2 কিলোমিটার হাঁটছো, শেষ যে বাড়িতে গেছো 10 কিলোমিটার হাঁটছো, তাহলে এই দুইটার এভারেজ 2 + 10, 2 + 10/2। ঠিক আছে, তার মানে হচ্ছে 6। আমরা সবগুলো যদি যোগ করতাম, যোগ করে যে এভারেজটা পাইছিলাম সেটা তোমার কত 6। তো এখানে আর কি আমরা সেম কাজটা করব যে শুরু প্লাস শেষ বাই 2, মানে একটা গান আছে এরকম যে পথের থেকে কি জানি গানটা খেয়াল নেই, এরকম পথের শুরু থেকে শেষে যাবো তোমায় ভালোবেসে, মানে এরকম আর কি। যে তুমি যখন গড় সরণ নির্ণয় করবা তখন হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত তুমি কি করবা, ওই যে 2 দ্বারা ভাগ করে দিবা। ঠিক আছে, তাহলে আমি যদি চিন্তা করি যে একটা পূর্ণ কুয়া থেকে তুমি কি করবা, একদম ফাঁকা করে দিবা, তাইলে তোমার একদম প্রথম অংশটা যে পানিটা তুলতেছো এটা তুমি হচ্ছে কি জিরো উচ্চতা থেকে তুলতেছো বা হচ্ছে জিরো গভীরতা থেকে তুলতেছো, মানে তোমার উচ্চতার বা সরণ গঠানো লাগছে 0 মিটার, প্লাস হচ্ছে গিয়ে সর্বশেষ যে ফুটাটা তুমি তুলতেছো এটা কিন্তু একদম কুয়ার লাস্ট প্রান্ত থেকে বা হচ্ছে গিয়ে এখানে চৌবাচ্চার লাস্ট প্রান্ত থেকে তোলা লাগতেছে, মানে পানিটা তো চলে আসছে এখানে, তাহলে তুমি হচ্ছে পানিটাকে ধরছো, ধরে এই পর্যন্ত উঠাতে হয়েছে। তাহলে এই যে উচ্চতায় তুমি তুলছো এই উচ্চতাটা কত, যে এই কুয়াটা না মানে চৌবাচ্চার গভীরতার সমান। তাহলে হচ্ছে গিয়ে 0 + 10 আর এভারেজের জন্য আমরা 2 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে তোমার গড় সরণ হচ্ছে তোমার 5 মিটার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে আমাদের এই গড় সরণের যে কনসেপ্টটা এটা কিন্তু অবশ্যই আমার কি লাগবে, ভালো করে জানা থাকা লাগবে। তো এখানে কোয়েশ্চেনে আমরা অলরেডি জানি যে নিচের অংশটা ফাঁকা রেখে এখানে থাকা পসিবল না। তার মানে তোমাকে যদি বলে 200 লিটার 400 লিটার যেখানেই পানি আসে না কেন, পানি আসে এই যে নিচের দিক বরাবর, তাহলে তোমাকে যদি বলে অর্ধেক পূর্ণ, তাহলে পানিটা আছে নিচের হাফ অংশে। আর যেহেতু 10,000 লিটার তার হচ্ছে পানি ধারণ ক্ষমতা, তাহলে 5,000 লিটার পানি এখানে আছে। তো তোমাকে এটাকে শূন্য করতে বলছে, মানে কি তোমার 5,000 লিটার পানি এখান থেকে তুলতে হবে। তো এটা তো জাস্ট গড়ের ব্যাপারটা, কিন্তু এত কঠিন না। তো আমাদের লাগবে হচ্ছে কি গড় সরণ। ঠিক আছে, আমি এখানে ধরলাম ধারণ ক্ষমতা, দুইটা আমি ক্লিয়ার করে দিই তোমাদের। পানি ধারণ ক্ষমতা সমান হচ্ছে তোমার 10,000 কেজি, 10,000 কেজি। তাহলে তোমাকে যদি বলা হয় অর্ধেক পূর্ণ আছে এখান থেকে শূন্য করতে হবে, তাহলে এম এর মান হচ্ছে তোমার 5,000 কেজি। 5,000 কেজি কেমন বুঝতে পারছো, যে 10,000 কেজি পানি টোটাল ধারণ ক্ষমতা, কিন্তু ছিল তো অর্ধেক পূর্ণ, মানে অর্ধেক পানি ছিল, তো অর্ধেক পানি আমি এখান থেকে তুলবো। ঠিক আছে, তাইলে হচ্ছে কি তোমার 5,000 কেজি হচ্ছে এম এর মান, এমজিএইচের যে এম এর মান এটা হচ্ছে 5,000 কেজি। গড় সরণ যেটা এইচটা নিয়ে কিন্তু আমাদের হচ্ছে কি, যদিও আমরা অলরেডি আশা করি ক্লিয়ার হয়ে গেছে, তারপরে আমরা হচ্ছে কি আবার একটু বলতেছি। তাহলে মোটর কোথায় বসানো বলো তো, মোটর এখানে বসানো। মোটরটা জাস্ট হচ্ছে ধরো পানিটা এখান থেকে বের করতেছে, এখান থেকে পানিটাকে জাস্ট বাহিরে ফেলতেছে, মানে এরপরে আর 2 তলা 4 তলা বিল্ডিংয়ের উপর তুলতেছে না, জাস্ট এই চৌবাচ্চা থেকে ধরো ফেলতেছে জাস্ট বাহিরে। তাইলে এই মোটর যদি আমি এই পাইপ দ্বারা যুক্ত করি আর মোটরটা চালু করি, তাহলে সর্বপ্রথম যে পানির ফোঁটাটা এটা কত গভীরতা থেকে তুলবে বলো তো। এটা কিন্তু এই যে টোটাল গভীরতা ছিল তোমার 20 মিটার, তো অর্ধেক পূর্ণ মানে হচ্ছে কি 10 মিটার পর্যন্ত পানি আছে, নিচ থেকে এই 10 মিটার পর্যন্ত পানি আছে। তার মানে এখান থেকে পানির ফুটাটা নিয়ে 10 মিটার উপরে তুললে তারপর ফেলতে হবে, তাই না? তার মানে প্রথম ফুটাটার জন্য তার উচ্চতার পরিবর্তন ঘটাতে হবে 10 মিটার। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? প্রথম ফুটাটার জন্য তোমার এই যে এখান থেকে ফুটাটা সে রিসিভ করে এখানে এসে ছেড়ে দিবে। তার মানে তার হচ্ছে গিয়ে কি কত উচ্চতা বা কত সরণ ঘটানো লাগতেছে প্রথম ফুটার জন্য 10 মিটার। এটাকে তুমি এমনিও বলতে পারো যে কত গভীরতা থেকে সে পানিটা তুলতেছে। এখানে যে পানির লেয়ারটা আছে সে যদি উপরে তুলে, তাইলে 10 মিটার গভীরতা থেকে তার পানিটা তুলতে হচ্ছে। তার মানে যে শুরু করছে কিন্তু সে কোন জায়গা থেকে, 10 থেকে। আমরা বলছিলাম যে হচ্ছে গড় সরণ মানে শুরু প্লাস শেষ এর এভারেজ। ঠিক আছে, তাহলে শুরু করছে সে হচ্ছে 10 মিটার গভীরতা থেকে, এই জন্য আমরা 10 দিলাম, প্লাস সে যদি এটা ফাঁকা করে একদম, ঠিক আছে, সে যদি এটা একদম ফাঁকা করে, তাহলে হচ্ছে কি তার সর্বশেষ যে ফোঁটাটা তুলতে হবে
সর্বশেষ ফুটাটা হচ্ছে কি আসলে 20 মিটার গভীরতা থেকে তুলতে হবে। কারণ যখন প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে তখন কিন্তু যেগুলো পানি ফাঁকা হয়ে যাবে তখন পানির লেয়ারটাই যে এখানে নেমে যাবে একদম পাত্রের যে হচ্ছে কি নিচের অংশে পানিটা চলে যাবে। তো এখান থেকে যে আমি পানিটা তুলি তাহলে হচ্ছে আমার কিন্তু কত গভীরতা থেকে পানি তুলতে হবে, একদম লাস্ট গভীরতা থেকে, মানে 20 মিটার গভীরতা থেকে তুলতে হবে। ঠিক আছে, তাহলে 10 + 20/2। ঠিক আছে, তার মানে এখানে আমাদের গড় সরণ হবে 15 মিটার। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে দেখো আমাদের হচ্ছে গড় সরণের ব্যাপারটা খুবই ভালো করে মাথায় রাখতে হবে, বা হচ্ছে কীভাবে আসছে সেটা আমাদের জানা থাকতে হবে। এমনি আমাদের এত ঝামেলা পড়তে হয় না, কিন্তু গড় সরণের ব্যাপারটা আমাদের অবশ্যই সুন্দর করে করতে হবে। তো আমি তোমাদের এরকমভাবে আরেকটা কোয়েশ্চেন দিই। ঠিক আছে, ওকে, তোমাদের আমি এখন নিজের থেকে একটা করতে দিই। এরকমভাবে একটা কুয়া বা পানির রিজার্ভার, ধরো এটার যে হচ্ছে গিয়ে গভীরতা, এই গভীরতা ধরো হচ্ছে 60 মিটার, 60 মিটার গভীরতা, মানে হিউজ, কিন্তু অনেক বেশি গভীর। ওকে, তাহলে তোমাকে বললো এটার 5/3 পূর্ণ আছে। 5/3 এই যে এই চৌবাচ্চাটা 5/3 পূর্ণ, 3 পূর্ণ। ঠিক আছে, 5/3 পূর্ণ। এখন তোমাকে বললো এল দেয়া আছে, কি পরিমাণ পানি আছে সেটা তোমার হচ্ছে দেয়া আছে। তোমাকে বলছে এখান থেকে 2/3 পানি তুলতে হবে। ঠিক আছে, 5/3 পূর্ণ, এখান থেকে তোমাকে পানি তুলতে হবে আবার 2/3, মানে এখানে যে 3 পূর্ণ আছে এখান থেকে 2 পানি তোমার তুলতে হবে। ঠিক আছে, এখান থেকে 3/2, মানে 3 ভাগ যে পূর্ণ আছে এই 3 ভাগ থেকে তুমি আবার 2 তুলে ফেলবা, মানে শূন্য করবা। তাহলে এইচ কত, মানে গড় সরণটা তোমার এখানে কত? তাহলে চলো এটা আমি হচ্ছে তোমাদের আলোচনা করে দিই। তা আলোচনা করে দিলে তোমরা আসলে বাদ বাকিটা, মানে এর থেকে যত কঠিনই আসুক তুমি হচ্ছে আসলে নিজ থেকে এগুলো করে ফেলতে পারবা। তাহলে এটা হচ্ছে আসলে কি, এখানে ধরো মোটর বসানো, তো যেহেতু 5টা ভাগ তাহলে আমি 5টা ভাগ করে ফেলি। ঠিক আছে, তাহলে বলো তো প্রতিটা ভাগ কত হবে? প্রতিটা ভাগ হবে তোমার হচ্ছে গিয়ে কি 12 মিটার করে, যেহেতু হচ্ছে গিয়ে 60 মিটার ছিল গভীরতা, তাহলে 5/3 তোমাকে পূর্ণ করতে বলছে, পূর্ণ আছে এটা বলছিল। তাহলে হচ্ছে গিয়ে তোমার এখানে, ওকে এখন হচ্ছে আজান দিচ্ছে, আজানটা শেষ হোক, 2 মিনিট পরে হচ্ছে কি আমি আবার স্টার্ট করি, তোমরা হচ্ছে দেখতে থাকো। চামচটা নিয়ে নিই। ওকে, স্বাগতম আবারও। তোমরা কি এটা হচ্ছে কমপ্লিট করতে চেষ্টা করছো? ওকে, চেষ্টা না করলেও সমস্যা নেই। তাহলে দেখো হচ্ছে কি আমাদের, তোমাকে বলছে 5/3 হচ্ছে পানি পূর্ণ, তার মানে 3 যদি পানি পূর্ণ থাকে তাহলে কোন অংশগুলোতে পানি থাকবে? অবশ্যই যে নিচের 3 1 2 3, মানে এই অংশটাই পানি আছে, আর উপরে যে 2 সেই অংশ হচ্ছে ফাঁকা। তাহলে এখান থেকে তুমি যদি আবার
3 ভাগ যে পানি আছে, ওই যে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, এই 3 ভাগ যে হচ্ছে কি পানি আছে, এখান থেকে 2 অংশ তোমাকে ফাঁকা করতে বলছে। মানে তোমাকে তাহলে কোন অংশটা ফাঁকা করতে হবে? এই যে এখানে যে পানিটা ছিল এটা ফাঁকা করতে হবে, আবার এখানে যে পানিটা ছিল সেটা ফাঁকা করতে হবে, আর নিচের অংশটা পানি কিন্তু আবার থাকবে, এটা তোমাকে আর ফাঁকা করতে বলে নেই। মানে একদম টোটালি কুয়াটাকে চৌবাচ্চাটাকে শূন্য করতে বলে নেই। তার মানে এই যেটাকে আমি হচ্ছে যেটাকে গাঢ় করে দিলাম, এই গাঢ় করা অংশটা থেকে পানি তোমার তুলে নিতে হবে সম্পূর্ণরূপে, ঠিক আছে? তাইলে আমি যদি বলি এখান থেকে তুমি যদি পানি তোলো, তাহলে এই পানি তোলার উচ্চতা কত হবে? 0, কারণ তোমার কোনো উচ্চতা বা সরণে ঘটাতে হবে না। এটা হচ্ছে 12, এটা হচ্ছে 24, এটা হচ্ছে তোমার হচ্ছে কি কত 34, এটা হচ্ছে তোমার 48, আর সর্বশেষ যে গভীরতা এটা হচ্ছে তোমার 60 মিটার গভীরতা থেকে তুলতে হবে, ঠিক আছে? তাহলে দেখো তুমি পানি তোলা শুরু করছো কোন জায়গা থেকে? তুমি যদি এই অবস্থা থেকে পানি তোলা শুরু করো, তাহলে তোমার স্টার্টটাই হয়েছে 24 মিটার গভীরতা থেকে। মানে প্রথম ফুটা যে তুমি তুলতেছো, এই প্রথম ফুটা পানি তুমি তুলতেছো, এই যে এখানে যদি মোটর বসানো থাকে, তাহলে 24 মিটার গভীরতা থেকে। তাহলে তুমি যদি গড় সরণের কথা চিন্তা করো, তাহলে গড় সরণ তুমি শুরু করছো কোন জায়গা থেকে বলো তো? শুরু করছো তুমি 24 মিটার গভীরতা থেকে, 24 মিটার গভীরতা থেকে, বা প্রথম ফুটা যে তুলছো এটা 24 মিটার উপরে তুলছো। আর এখানে গিয়ে কিন্তু তুমি মোটর অফ করে দিবা, কারণ তোমাকে বলছে যে হচ্ছে এই 48 মিটার পর্যন্ত ফাঁকা করতে, আর লাস্টের যে এক অংশ এটা কিন্তু আবার পানি পূর্ণ থাকবে, এটা তোমাকে বের করতে বলে নি। তাহলে তুমি গিয়ে কোথায় হচ্ছে মোটর স্টপ করে দিবা? যখন এই যে লাস্ট ফুটাটা 48 মিটার গভীরতা থেকে যখন তুলতেছে, তখনই কিন্তু তুমি মোটরটা স্টপ করে দিচ্ছ। তাহলে তোমার হচ্ছে লাস্ট 48 বাই হচ্ছে তোমার 2, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? তাহলে এটা তো তোমার গড় সরণ। আর তোমাকে যদি এখন বলা হয় কত কেজি পানি এখান থেকে তুমি তুলছো, তাহলে এটার আয়তন বের করে পানির ধারণ ক্ষমতা বের করবা। পানির ধারণ ক্ষমতা যদি তোমার এম হয়, তাহলে এমকে 5 দ্বারা ভাগ করবা, কারণ তোমাকে 5টা ভাগ করে ফেলতে বলছে। এখান থেকে কয় অংশ তুমি তুলতেছো? 2 অংশ তুলতেছো, তাহলে 2 দ্বারা গুণ করে দিবা। তার মানে পানির যে বর, কত উচ্চতা, কত কেজি পানি তুমি হচ্ছে তুলতেছো, এটার মান হচ্ছে কি ক্যাপিটাল এম হচ্ছে ধারণ ক্ষমতা, বাই হচ্ছে তোমার কতটা অংশ দ্বারা ভাগ করতে বলছে, আর কত অংশ তুমি এখান থেকে পানি বের করতেছো, ঠিক আছে? পানির বরটাকে তুমি আরেকটা শর্টকাট দিয়েও বের করে ফেলতে পারো। তো শর্টকাট এখানে আপাতত মানে তোমাদের জন্য পেঁচানো হয়ে যাবে, দরকার নেই। তোমরা এরকম ভেঙে ভেঙে কনসেপ্টটা ক্লিয়ার হয়েই করো, কারণ একই তো ব্যাপার, খুব বেশি যে মানে কঠিন এরকম কিন্তু না, ঠিক আছে? ওকে, তাহলে আশা করি এটা বুঝতে পারবা। তো এরকম সচরাচর তোমরা আরও কয়টা প্র্যাকটিস করবা, যে তোমাকে তো একটা পাত্র দিই, সচরাচর তোমরা আরও প্র্যাকটিস করবা, কারণ প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। এরকম একটা কুয়া যদি তোমার থাকে, সরি এটা চৌবাচ্চা, আমি চৌবাচ্চাকে বেশিরভাগ সময় কুয়া বলে ফেলতেছি, ঠিক আছে? তো তোমাকে বললো এই যে প্রথম তোমাদের 4 জনকে, ঠিক আছে, এই কুয়াটা হচ্ছে ধরো 4টা ভাগ, ঠিক আছে? 4টা ভাগ। ওকে, তাহলে তোমাকে বললো যে এই কুয়াটা 4 জনে ফাঁকা করছে, এই অংশটা ফাঁকা করছে এ, এই অংশটা ফাঁকা করছে বি, এই অংশটা ফাঁকা করছে সি, এই অংশটা ফাঁকা করছে ডি। আর এই কুয়ার যে হচ্ছে গিয়ে গভীরতা ছিল, এটা ছিল এল, গভীরতা ছিল সমান এল, ঠিক আছে? তো তোমার যদি এই গভীরতা এল থাকে, তাহলে এ ফাঁকা করছে প্রথম অংশ উপরের অংশ, বি ফাঁকা করছে উপর থেকে দ্বিতীয় অংশ, সি তৃতীয় অংশ, ডি হচ্ছে গিয়ে 4 নাম্বার অংশ। তাহলে প্রত্যেকের জন্য তোমার হচ্ছে গিয়ে গড় সরণ কত এটা বের করবা, এল এর মাধ্যমে একবার বের করবা, ঠিক আছে? আর এই এল এর মান যদি তোমাকে সরাসরি দেওয়া থাকে যে এল এর মান এখানে 40 মিটার, তাহলে প্রতিজনের জন্য মান কত হবে সেটাও বের করবা, মানে দুইভাবে বের করবা। গভীরতা এল দিয়ে আছে, তুমি এল ইউজ করেই করবা। এর জন্য হচ্ছে গিয়ে গড় সরণ এল এর মাধ্যমে প্রকাশ করবা। আর যদি এল এর মানটা সরাসরি তোমার দেওয়া থাকতো যে 40 মিটার গভীরতা, তাইলে তুমি হচ্ছে আসলে প্রতিজনের জন্য কত মিটার গড় সরণ হইতো সেটাও তুমি বের করো, মানে দুইটা আর কি করবা, ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা এখন এই রিলেটেড কিছু ম্যাথ করে ফেলি। তো প্রথম যে ম্যাথ, এই ম্যাথে আমাদের হচ্ছে গিয়ে পানিপূর্ণ কুয়ার গভীরতা এত ব্যাস এত মিটে কুয়াটিকে পানি শূন্য করতে। তাহলে দেখো এখানে কোশ্চেনে বলেই দিছে যে কুয়াটাকে পানি শূন্য। আমরা আগেই বলছি যে কুয়া থেকে কিন্তু পানির লেয়ার চেঞ্জ হয় না, তবে যদি তোমাকে বইয়ে বা হচ্ছে গিয়ে কোশ্চেনে দেওয়া থাকে যে কুয়াটা আসলে একটা চৌবাচ্চাটা কি কুয়ার মতো করে আর কি এখানে বলতেছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কোনো কিছু করার নেই, মানে আমরা হচ্ছে কি চৌবাচ্চার হিসাবেই করব, মানে গড় সরণ হিসাবেই করব, ঠিক আছে? তাহলে তোমাকে বলছে বিদ্যুতিক পাম্পের ক্ষমতা কত। ক্ষমতার কনসেপ্ট আমাদের অলরেডি জানা। তাইলে আমাদের ক্ষমতার সূত্রটা কি দেখো, যেহেতু ক্ষমতা বের করতে বলছে, তাহলে চলো আগে আমরা ক্ষমতার সূত্রটা লিখে ফেলি। ক্ষমতা সমান হচ্ছে কি ডাব্লিউ বাই টি, এটাকে আমরা একটা ইকুয়েশন লিখে দিই।
কারণ যেহেতু আমাদের তো আগে কাজের পরিমাণটা বের করতে হবে, ঠিক আছে? তাইলে এখন কাজের পরিমাণ যদি আমরা বের করি, মানে ডাব্লিউ বের করি, এটা এই পাশে করি, ওকে। তাহলে আমরা ডাব্লিউ বলছিলাম হচ্ছে এমজিএস, এমজিএস, ঠিক আছে? এম হচ্ছে পানির ভর, জি 9.8, এইচ হচ্ছে গড় সরণ। তাহলে দেখো বলছে পানি পূর্ণ কুয়ার গভীরতা হচ্ছে তোমার কি 7.2 মিটার, ব্যাস দেয়া আছে হচ্ছে গিয়ে 4 মিটার। এত মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে, মানে পানি একদম শূন্য করে ফেলতে বলছে, মানে একদম হচ্ছে গিয়ে পানি পূর্ণ ছিল, কুয়াটা একদম টোটালি পানি দ্বারা পূর্ণ ছিল, আমি একদম ফাঁকা করে ফেলছি, একদম শূন্য করে ফেলছি, ঠিক আছে? চৌবাচ্চাটা একদম পানিপূর্ণ ছিল, আমি একদম ফাঁকা করে ফেলছি। তার মানে এখানে এম বলতো কত হবে? এম হচ্ছে গিয়ে পানি ধারণ ক্ষমতা যেটা, এই পুরাটাই, কারণ সে যতটুকু পানি ধারণ করতে পারতো, এই পাত্রটা পূর্ণ ছিল, মানে যতটুকু পানি ধারণ ক্ষমতা ছিল সবটুকু পানি এখানে ছিল, আর আমি সবটাই এই কুয়া থেকে বের করে ফেলছি। তার মানে আমি এখানে এম এর জায়গায় কি বসাতে পারি? ইচ্ছা করলে তুমি সাইড নোটেও বসাতে পারো, যেখানে এম হচ্ছে গিয়ে রো গুণন বি, ঠিক আছে? তাহলে হচ্ছে রো হচ্ছে 1000, আর বি যেটা, এটা হচ্ছে গিয়ে আমরা বলছি এটা হচ্ছে কি পানি ধারণ ক্ষমতা, কিন্তু রো ইন্টু বি এটা হচ্ছে পাত্রের পানি ধারণ ক্ষমতা, ঘনত্ব ইন্টু পাত্রের ভলিউম। তাহলে পাত্রের ভলিউম কত? এখানে যেহেতু হচ্ছে তোমার এরকম সিলিন্ডার আকৃতির বলছে, বেস দেওয়া আছে, তাহলে হচ্ছে গিয়ে পাত্রের যে ভলিউম সেটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে? তাহলে পাই আর স্কোয়ার, আর এর মান বসায় দিই, আর এর মান হচ্ছে 2, ঠিক আছে? যেহেতু ব্যাস হচ্ছে তোমার 4 মিটার, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার ইন্টু এইচ, এইচের মান হচ্ছে তোমার এখানে 7.2, ওকে। তাহলে এখান থেকে ক্যালকুলেট করে তুমি হচ্ছে কি করে ফেলতে পারবা? পাত্রের যে পানি ধারণ ক্ষমতা সেটা বের করে ফেলতে পারবা। এটা কিন্তু পাত্রের পানি ধারণ ক্ষমতা, ঘনত্ব ইন্টু বি যখন আমি বসাচ্ছি, পাত্রের যে ভলিউম সেটা যখন আমি বসাচ্ছি, তখন পাত্রের পানি ধারণ ক্ষমতা। এখন আমি পুরা পানি কিন্তু হচ্ছে ফাঁকা করতেছি, তাহলে পানি ধারণ ক্ষমতা আর হচ্ছে অপসারিত পানি কিন্তু এখানে সেমই হবে, 4 ইন্টু 7.2। তাহলে আমরা দেখলাম 90,432 কেজি পানি ধারণ করতে পারে, 90,432 কেজি পানি ধারণ করতে পারে, এটা কিন্তু পাত্রের পানি ধারণ ক্ষমতা। এখন আমি এম এর জায়গায় কিন্তু সেম ভ্যালুটাই বসাবো। কেন সেম ভ্যালুটা বসাবো? কারণ আমাকে একদম টোটালি ফাঁকা করতে বলছে, মানে যতটুকু ধারণ করতে পারে পানি ততটুকুই ছিল, আর সবটুকু আমি এখান থেকে বের করে দিচ্ছি। তাহলে আমি এখানে এম এর মানটা এটাই কিন্তু বসাবো। তবে তোমাকে যদি এটা বলতো যে অর্ধেক কালি করতে বলছে, 4/1 কালি করতে বলছে, তখন কিন্তু আমি এখানে এই যে এটাকে অর্ধেক দ্বারা ভাগ করতাম বা 4 দ্বারা ভাগ করতাম, ঠিক আছে? তো এই আর কি কাজটা করতাম। তাহলে 90,432 ইন্টু জি, জি এর মান হচ্ছে তোমার 9.8, এটা নিয়ে কোনো টেনশন নেই, ইন্টু এইচ, এইচ বলতে এখানে কিন্তু গড় সরণ, কারণ তোমাকে বলছে যে এই যে চৌবাচ্চাটা যেটা এটা ফাঁকা করতে বলছে, তাহলে একদম পূর্ণ ছিল, মানে তুমি শুরু থেকে যখন পানি তোলা স্টার্ট করছো, ঠিক আছে? এইচের মান যদি আমি বলি, এইচের মান আমাদের কত হবে? অলরেডি আমাদের সব কনসেপ্ট জানা, জাস্ট হচ্ছে এখন আমি একটু করে বলে চলে যাব, ঠিক আছে? তাহলে তুমি যখন শুরুর যে ফুটারটা তুলছো, এটা কিন্তু তোমার কোনো কষ্টই করতে হয় নাই, বা এই মোটরের কষ্টই করতে হয় নাই, কারণ এটা একদম হচ্ছে মোটর যেখানে এখানেই পানিটা আসলে ছিল। আর যখন তুমি ফাঁকা করে ফেলছো লাস্ট মোমেন্টে কিন্তু তোমার এই কুয়ার যে গভীরতা, এই গভীরতা থেকে তোমার পানি তুলতে হয়েছে। তাহলে হচ্ছে তোমার গভীরতা কত ছিল? 7.2 মিটার। তাহলে প্লাস 7.2 বাই হচ্ছে তোমার 2, তার মানে 3.6 হচ্ছে তোমার গড় সরণ, ঠিক আছে? তাহলে 3.6 হচ্ছে তোমার গড় সরণ। তাহলে আমরা এইচের মানও পেয়ে গেলাম 3.6। তাহলে এখান থেকে আমরা কাজের পরিমাণ পেয়ে যাব। তাহলে 90,432 ইন্টু 9.8 ইন্টু 3.6, তাহলে তোমার হচ্ছে গিয়ে 31,90,440 কেজি পানি আসলে এখান থেকে জুল কাজ করতে হয়েছে। আমি যেহেতু এখানে এমজিএস পুরাটা করে ফেলছি, তাহলে এখানে হিউজ একটা হচ্ছে ভ্যালু আসে 31,90,440 জুল, ঠিক আছে? এত পরিমাণ কাজ তোমার হচ্ছে গিয়ে কী করতে হয়েছে? সম্পন্ন করতে হয়েছে। তাহলে হচ্ছে আমাদের এখানে কাজের পরিমাণ পেয়ে গেলাম। এই কাজের পরিমাণটাকে এখন আমি সময় দ্বারা ভাগ করে দেবো। তাহলে 31,90,440, আর সময় হচ্ছে লাগছিল কত বলো তো? যে 31.4 মিনিট, ঠিক আছে? তো এটাকে আমার সেকেন্ডে নিতে হবে, পাওয়ার যদি আমি বের করতে চাই তাহলে সেকেন্ডে নিতে হবে। তাহলে 31.4 গুণন 60 সেকেন্ড করে আমি হচ্ছে গিয়ে
ওয়াট এককে ক্ষমতা বের করে ফেললাম। তাহলে 31.4 ইন্টু 60, তাহলে তোমার এখানে ক্ষমতা লাগতেছে 1693 ওয়াট। 1693 ওয়াট। এখানে হচ্ছে কি আমার জুল বাই সেকেন্ড, ঠিক আছে, কাজের পরিমাণ জুল, আর সময়ের একক সেকেন্ড বসিয়ে আমি যে ইউনিটটা পাবো সেটা হচ্ছে তোমার ওয়াট ইউনিট হবে। তবে তুমি ইচ্ছা করলে সেটাকে 746 দিয়ে ভাগ করে ওয়াট এককে নিতে পারো। তাহলে আমি 700, বেশিরভাগ সময় মোটরের যে হচ্ছে ক্ষমতাগুলো, এই ক্ষমতাগুলো আমরা ওয়াট এককে প্রকাশ করি, এইচপি হর্স পাওয়ার এককে প্রকাশ করি। আর কোশ্চেনে দেওয়া থাকলেও বেশিরভাগ সময় হর্স পাওয়ার ইউনিটে দেওয়া থাকে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে কি, যদি হর্স পাওয়ার ইউনিটে দেওয়া থাকে অঙ্ক করার সময় সেটাকে আমি ওয়াটে নিয়ে এখানে বসাবো। আর যদি আমি ওয়াটে পাই, ইচ্ছা করলে অ্যান্সার এই ওয়াটেও রেখে দিতে পারি, অথবা আমার যদি ইচ্ছা হয় না আমি হচ্ছে এটাকে হর্স পাওয়ার এককে বের করবো, তাহলে এইচপি আকারেও প্রকাশ করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তুমি ওয়াট এককে বের করে হর্স পাওয়ারে নিয়ে না নেওয়া এটা তোমার ইচ্ছা, নিলে নেবো না নিলে নেই। কিন্তু কোশ্চেনে যদি দেওয়া থাকে এইচপি এককে, আর তুমি অঙ্কের জন্য যদি মান বসাতে চাও, তাহলে অবশ্যই ওয়াট এককে বসাতে হবে। মানে তুমি যদি এখানে বলতো যে কত সময় লাগবে, এখানে তো সময়টা দেওয়া আছে, সময়টা না দিয়ে যদি বলতো যে মোটরের ক্ষমতা 2.727 এইচপি, ঠিক আছে, হর্স পাওয়ার অশ্ব ক্ষমতা, তো সেই ক্ষেত্রে তোমাকে সময়টা বের করতে যদি বলতো, তাহলে অবশ্যই কিন্তু আমার এই যে 1693 নিয়ে তারপর হচ্ছে আমার সময়টা সেকেন্ড এককে বের করা লাগতো। ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে পারছো। তাহলে চলো আমরা পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই। তোমাকে বলছে যে দেখাও যে একটি নির্দিষ্ট পাম্পের জন্য কোনো কুয়ার দ্বিতীয় অর্ধেক শূন্য করতে, ঠিক আছে, একটা নির্দিষ্ট কুয়ার জন্য, বা একটা কুয়া বলতে এখানে আমাদের চৌবাচ্চাও বলতে পারি, কিন্তু যেহেতু কোয়েশ্চেনে বলেই দিচ্ছে একদম শূন্য করতে, তাহলে এটাই কুয়াটাই ধরো চৌবাচ্চার মতো। তাহলে দেখাও যে একটি নির্দিষ্ট পাম্পের জন্য কোনো কুয়ার দ্বিতীয় অর্ধেক শূন্য করতে যে সময় লাগে তা প্রথম অর্ধেক শূন্য করার সময়ের 3 গুণ। ঠিক আছে, ধরো একটা কুয়া, তোমাদের বাসার কাছে হিসেবে যেরকম দিলাম যে 4 বন্ধু 4টা অংশ তুলবে, এখানে আর কি কোয়েশ্চেনটা অনেকটা এরকমই, মানে এখানে আর কি 2টা অংশ, এখানে 4টা অংশ না। এটা ধরো কুয়াটা, তোমার কুয়ার যে হচ্ছে গভীরতা এল, এটা আমরা ধরলাম হচ্ছে এল, কুয়ার গভীরতাকে আমরা এল ধরলাম। তো এখানে হচ্ছে 2টা অংশ আমরা ভাগ করে ফেললাম, মানে এটা হচ্ছে ধরো প্রথম অংশ, আর এটা হচ্ছে ধরো দ্বিতীয় অংশ। তাহলে আমি একটা মোটর দিয়ে যদি প্রথম অংশ ফাঁকা করি, আর সেম মোটরটা দিয়ে আমি যদি দ্বিতীয় অংশ ফাঁকা করি, তাহলে সময়ের কেমন তারতম্য হবে সেটা তোমাকে বের করতে বলছে। তাহলে আমি ধরলাম হচ্ছে গিয়ে প্রথম অংশের জন্য সময় হচ্ছে T1, প্রথম অংশের জন্য প্রথম অংশ ফাঁকা হতে যে সময়টা লাগবে এটাকে আমি T1 ধরলাম। ঠিক আছে, তাহলে আমাদের মোটরের যে ক্ষমতা, একটা নির্দিষ্ট মোটর যেহেতু বলছে, তাহলে মোটরের যে ক্ষমতাটাকে আমি পি ধরে নিলাম। তাই দেখো পি এর সূত্র কী ছিল, পি হচ্ছে আমাদের W/T। ঠিক আছে, তার মানে আমি যদি টি বের করতে চাই, তাহলে টি সমান কত হবে, W/P। তাহলে W/P, W1 হবে, কারণ প্রথম অংশ ফাঁকা করতে আমার যে পরিমাণ কাজ করতে হবে, দ্বিতীয় অংশ ফাঁকা করতে হয়তো সেম পরিমাণ কাজ হবে না, আরও কম বেশি হইতে পারে। ওই যে ওই প্রতিবেশীর বাড়ির মতো, প্রথম বাড়িতে গেলে তোমার যে পরিমাণ হাঁটতে লাগছিল, শেষ বাড়িতে হাঁটার জন্য কিন্তু তোমার অনেক বেশি পরিমাণ হাঁটা লাগছিল। ঠিক আছে, তাহলে T1 সমান হচ্ছে তোমার W1/P, পি হচ্ছে এখানে কনস্ট্যান্ট, কারণ যেহেতু একটা নির্দিষ্ট মোটর। আর দ্বিতীয় অংশের জন্য আমি ধরলাম T2, দ্বিতীয় অংশ। এই কোয়েশ্চেনটা কিন্তু প্রায় তোমাদের বোর্ড পরীক্ষা এবং হচ্ছে কলেজের পরীক্ষা আসে, যে প্রথম অংশ ফাঁকা করে, প্রথম অর্ধেক ফাঁকা করে মোটর নষ্ট হয়ে যায়, তো দ্বিতীয় অংশ ফাঁকা করতে কত সময় লাগবে। তো এই জন্য এই কোয়েশ্চেনটা আমি এরকমভাবে রেখে দিছি। তাহলে ধরো T2 যেটা, T2 হচ্ছে তোমার W2 হচ্ছে P, P কিন্তু হচ্ছে নাম্বারিং করতে হবে না, কারণ দুই ক্ষেত্রে আসলে P এর মান কি সেম, একটা নির্দিষ্ট মোটর যেহেতু। এখন ঘটনা হচ্ছে গিয়ে আমার W1 যেটা, মানে প্রথম অংশ ফাঁকা করতে প্রথম অর্ধেক, ঠিক আছে, প্রথম অর্ধেক, আর এটা হচ্ছে তোমার দ্বিতীয় অর্ধেক। তাহলে তুমি চিন্তা করো, আমি যদি MGH বসে এখানে MGH, তাহলে বলো তো প্রথম অর্ধেকের জন্য যে বর, ঠিক আছে, এটা তো একটা নির্দিষ্ট বর হবে। এখানে আমি বসাই দিই, এখানে হচ্ছে আমি যদি MGH বসাই, নিচে P বসালাম, তাহলে বলো তো এখানে কোন ব্যাপারটা হচ্ছে নাম্বারিং করতে হবে। মানে জি কি, প্রথম অংশের জন্য যে জি, দ্বিতীয় অংশের জন্য কিন্তু সেম জি, তার মানে জি এর মানে কোনো চেঞ্জ আসবে না। প্রথম অর্ধেকে যে পরিমাণ পানি আছে, ধরো এটা ধারণ ক্ষমতা যদি 1000 লিটার হয়, তাহলে এই প্রথম অর্ধেকে যদি হচ্ছে 500 লিটার থাকে, তাহলে দ্বিতীয় অর্ধেকেও কি থাকবে, এই 500 লিটারই থাকবে, যেহেতু অর্ধেক অর্ধেক বলছে। তাহলে প্রথম অর্ধেকে যে পরিমাণ পানি, দ্বিতীয় অর্ধেকেও কিন্তু কি সেম পরিমাণ পানি। তার মানে এই ক্ষেত্রে আমার এমকে নাম্বারিং করতে হবে না, কারণ প্রথম অর্ধেকে যে এম,
দ্বিতীয় অর্ধেকেও কি সেম এম। জি তো দুই ক্ষেত্রেই কনস্ট্যান্ট, জি নিয়ে তো আমাদের কোনো টেনশন নেই। আমাদের একমাত্র গিয়ে হচ্ছে চেঞ্জ হবে এই এইসে, কারণ প্রথম অর্ধেক যখন আমি ফাঁকা করব তখন কিন্তু আমাদের ঘর্ষণ যেটা, এটাকে যদি আমি এইস অন বলি, তাহলে দেখো আমি পানি তোলা শুরু করতেছি জিরো থেকে, মানে প্রথম ফুটা পানি তোলার জন্য কোনো কষ্টই নেই। আর দ্বিতীয় ফুটার জন্য আমি L/2 অংশ পরিমাণ পর্যন্ত যাচ্ছি। এটা আমি অন্য কালার দিয়ে লিখি, L/2 কিন্তু অর্ধেক পরিমাণ পর্যন্ত আমি পানি তুলি, তাহলে এখান থেকে পানি তুলতে আমার কোনো কষ্টই নেই। আর আমি হচ্ছে যে লাস্ট যে অংশ পর্যন্ত পানি তুলতেছি মানে অর্ধেক, এটা হচ্ছে গিয়ে কিন্তু মোট গভীরতা যেহেতু L, তাহলে L/2 পর্যন্ত থেকে আমার পানি তোলা লাগতেছে। আর এইটার এভারেজ মানে 2 দ্বারা ভাগ, তাহলে আমরা পাচ্ছি L/4। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এই প্রথম অর্ধেকের জন্য এইচ যেটা, এটা হচ্ছে তোমার L/4, আর দ্বিতীয় অর্ধেকের জন্য যে আমার এইচ যেটা, এটাকে H2 ধরলাম। তাহলে আমার দ্বিতীয় অর্ধেকে মানে প্রথম অর্ধেক ফাঁকা করার পর আবার যখন আমি মেশিনটা স্টার্ট করব তখন সে কিন্তু পানি তোলাই স্টার্ট করতেছে L/2 থেকে। ঠিক আছে, আর গিয়ে থামতেছে কোথায়, একদম লাস্ট পয়েন্ট থেকে সে পানি তুলতেছে, লাস্ট ফুটার পানিটা, তাইলে একদম এলে গিয়ে সে থামতেছে বাই হচ্ছে তোমার 2। ঠিক আছে, তাইলে আমরা হচ্ছে কি এই ক্ষেত্রে যেটা পাবো, এই ক্ষেত্রে আমরা পাবো 3L/2 একসাথে করে দিলে 4, তার মানে 3 ইন্টু আমি একসাথে করে ফেললাম L/4। তার মানে দেখো দ্বিতীয় অর্ধেক যদি আমি ফাঁকা করি, দ্বিতীয় অর্ধেক ফাঁকা করার জন্য আমার যে এইচের মানটা, এইচের মান হচ্ছে 3 ইন্টু L/4, মানে এই ক্ষেত্রে যে আমাদের এইচটা, এই এইচটা হচ্ছে আমাদের 3 ইন্টু L/4। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে দেখো আমার প্রথম অর্ধেকের জন্য এম এর মান যা, দ্বিতীয় অর্ধেকের জন্য কি আমার এম এর মান তা। প্রথম অর্ধেকের জন্য জি এর মান যা, দ্বিতীয় অর্ধেকের জন্য কি জি এর মান তা। প্রথম অর্ধেকের জন্য পি যা, দ্বিতীয় অর্ধেকের জন্য পি এর মান তা, কারণ একটা নির্দিষ্ট মোটরই। ঠিক আছে, তার মানে আমরা দেখতেছি এই এইচ যেটা, এইচের জন্যই মূলত সময়ের তারতম্যটা হবে, সময় কম লাগবে নাকি বেশি লাগতেছে, এটা টোটালি হচ্ছে কি কি এইচের জন্য। তার মানে আমরা দেখতেছি হচ্ছে গিয়ে এই টি যেটা, এই টিটা হচ্ছে গিয়ে কি তোমার এইচের সমানুপাতিক, এইচের সমানুপাতিক মানে ঘর্ষণের সমানুপাতিক। তাইলে এখানে আমার ঘর্ষণ হচ্ছে গিয়ে L/4, আর এখানে ঘর্ষণ হচ্ছে গিয়ে 3 ইন্টু L/4। ঠিক আছে, তার মানে আমরা এখান থেকে অনুমান করতে পারতেছি যে এখানে যদি তোমার টি সময় লাগে, এখানে আমার সময় লাগবে 3t সময়, মানে 3 গুণ। এখানে যদি তোমার 10 মিনিট লাগে, এখানে লাগবে তোমার 30 মিনিট। এখানে যদি তোমার 20 মিনিট লাগে, এখানে লাগবে তোমার 60 মিনিট। ঠিক আছে, তার মানে এই ব্যাপারটা কিন্তু আমাদের প্রায়ই হচ্ছে গিয়ে পরীক্ষায় আসে। তবে পরীক্ষায় তোমার এভাবে এল দিয়ে আসে না, আমি তোমাদের বোঝানোর জন্য মানে কনসেপ্টটা মাথায় ঢুকিয়ে দেওয়ার জন্য আমি এল দিয়ে করলাম। ঠিক আছে, পরীক্ষার হলে যেটা আসে সেখানে হয়তো তোমাকে বলবে যে 20 মিটার গভীরতার একটা কুয়া, বেশ এত, প্রথম অর্ধেক ফাঁকা করার পর এই প্রথম মোটরটা নষ্ট হয়ে গেছে, একই ক্ষমতার আরেকটা হচ্ছে মোটর বসানো হয়েছে, দ্বিতীয় ক্ষেত্রে টাইম কত লাগবে তোমাকে বলে দিবে যে প্রথম পাম্প নষ্ট হয়েছে 10 মিনিট পরে, তাহলে দ্বিতীয় অর্ধেক ফাঁকা করতে তোমার যদি সেম ক্ষমতার মোটর বসানো হয় তাহলে হচ্ছে তোমার কি 30 মিনিট লাগবে। ঠিক আছে, এই আর কি ব্যাপারটা। তো এইরকমভাবে কিন্তু আমাদের অঙ্কটা করতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা এই রিলেটেড আরও কিছু ম্যাথ করে ফেলি। তো দেখো এখানে কি বলছে যে অ্যান ইলেকট্রিক পাম্প অন দ্য গ্রাউন্ড। এখন আমি হচ্ছে গিয়ে খুব দ্রুত করে যাব, কারণ আমাদের কনসেপ্ট ক্লিয়ার করছি, তারপর আমরা দু একটা অঙ্ক করে ফেলছি, তো আশা করি এখন হচ্ছে খুব দ্রুত অগ্রসর হতে পারবো। তো তোমাকে বলছে অ্যান ইলেকট্রিক পাম্প অন দ্য গ্রাউন্ড ফ্লোর অফ বিল্ডিং, মানে একটা বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে, এটা যদি তোমার বিল্ডিং হয় তাহলে বিল্ডিংয়ের নিচে আর কি একটা মোটর আছে, ধরো এটা মোটর। ওকে, বিল্ডিং টেক 10 মিনিটস টু ফিল এ ট্যাঙ্ক অফ ভলিউম 2000 লিটার। ঠিক আছে, তাহলে বিল্ডিং টেক টু 10 মিনিট ফিল এ বিল্ডিং 2000 লিটার। আচ্ছা, তার মানে এই বিল্ডিংয়ের উপর একটা পানির ট্যাঙ্ক আছে, এটা পানির ট্যাঙ্কটা আর কি। তো এই বিল্ডিংয়ের হচ্ছে কি পানির যে ট্যাঙ্ক, এই ট্যাঙ্কটা হচ্ছে গিয়ে 40 মিটার উপরে, এই গ্রাউন্ড ফ্লোর থেকে কত 40 মিটার উপরে হচ্ছে পানির ট্যাঙ্কটা, 40 মিটার উপরে। অ্যান্ড দ্য ইফিসিয়েন্সি অফ হচ্ছে গিয়ে পাম্প 40%, এবং এই পাম্পের যে হচ্ছে দক্ষতাটা, কর্মদক্ষতা, সেটা হচ্ছে 40%। হাউ মাচ ইলেকট্রিক পাওয়ার ইজ কনজিউমড বাই দ্য পাম্প ইজ ফিলিং দ্য ট্যাঙ্ক। জি এর মান তোমাকে বলছে 10 ধরে নেওয়ার জন্য। তার মানে হচ্ছে গিয়ে দেখো পানির যে ঘনত্ব, এটা হচ্ছে আমরা জানি 1 লিটার সমান 1 কেজি। ঠিক আছে, ঘনত্ব অনুসারে এটা তুমি একদম মুখস্থ রাখতে পারো, এটার মানে সূত্র আকারে দেখানোর দরকার নেই, জাস্ট মনে রাখবা 1 লিটার সমান 1 কেজি।
ঠিক আছে 1 কেজি। ওকে, তাহলে হচ্ছে গিয়ে তোমাকে বলছে যে এখানে যে বিল্ডিংটা ছিল, এই বিল্ডিংয়ের উপরে যে পানির রিজার্ভার ছিল বা হচ্ছে ট্যাঙ্ক ছিল, এটা হচ্ছে 2000 লিটারের। তার মানে তোমাকে এম এর মান কত, আমরা যে ডাব্লিউটা বের করব, ডাব্লিউ ইকুয়াল যে তোমার হচ্ছে এমজিএইচ, এখানে এম এর মান হচ্ছে তোমার একসাথে আমরা বসিয়ে দিতে পারি 2000 কেজি। ঠিক আছে, এম এর মান হচ্ছে তোমার 2000 কেজি। ওকে, তারপরে হচ্ছে গিয়ে আর এখানে তোমার ঘর্ষণ এরকম আর কোনো কিছু লাগবে না, কারণ ধরো হচ্ছে গিয়ে পানিটা হয়তো এখানে কোনো একটা এরকম জায়গা থেকে তুলছে যেখানে হচ্ছে গিয়ে পানির লেয়ারটা সবসময় সেমই ছিল, বা ভূগর্ভস্থ থেকে তুলছে, সেই উচ্চতাও এখানে দেওয়া নেই। তো যদি দেওয়া না থাকে সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়ে কি কোনো কনসার্ন নেই, মানে আমাদের নিজেদের কোনো দায়বদ্ধতা নেই, আমরা যেটা পাবো কোয়েশনে সেটাই করব। তো আমরা ধরে নিব তো হচ্ছে যেখানে মোটর ছিল, পানির যে সোর্স এটা এখানেই ছিল, তার মানে হচ্ছে পানিটা শুধুমাত্র কত উচ্চতায় তুলছে, জাস্ট হচ্ছে কি তোমার 40 মিটার উপরে তুলছে। তাহলে জি এর মান হচ্ছে যেহেতু 10 বলে দিছে, তাহলে আমরা হচ্ছে কি উচ্চতা যেটা সেটা হচ্ছে কি 40। ঠিক আছে, আর এখানেও কিন্তু দেখো এটা বরকেন্দ্রের সরণ বা এরকম টাইপের আমাদের কিছুই করতে হবে না, কারণ আমরা জানি না এই পানির রিজার্ভার যেটা, এই রিজার্ভারের উচ্চতা কত ছিল। আমি যদি উচ্চতা জানা থাকতো তাহলে আমরা হয়তো এখানে I2 ক্যালকুলেশন করার প্রয়োজন হইতো। তো আমাদের যখনই এরকম টাইপের কোয়েশ্চেন থাকবে আমরা কোনো হচ্ছে নিজেরা টেনশন করব না, যা থাকবে আমরা তাই করব। ঠিক আছে, ওকে, তাহলে হচ্ছে আমাদের এখানে এত পরিমাণ কাজ করতে হয়েছে। তো আমি যদি এখানে বলি যে আমাদের পাওয়ার কত হয়েছে, চলো আমরা কাজের পরিমাণটা বের করে ফেলি। 2000 ইন্টু হচ্ছে গিয়ে 8 দিয়ে 5টা শূন্য, এত জুল কাজ করতে হয়েছে। ঠিক আছে, তাহলে এতে করে তো অবশ্যই আমার কি একটা ক্ষমতা কিন্তু ব্যয় হয়েছে। ঠিক আছে, এখন আমার হচ্ছে কি ক্ষমতা কিন্তু এখানে দুইটা বের করতে হবে, একটা হচ্ছে কি কার্যকর ক্ষমতা, একটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা। কারণ যেহেতু এখানে কর্মদক্ষতা দেওয়া আছে, তার মানে কর্মদক্ষতা কথাটা যখনই দেওয়া থাকবে বা এই অঙ্কগুলো যখনই আমি সলভ করব, তখন আমরা মাথায় রাখবো এখানে পানি তোলার জন্য যে ক্ষমতাটা ব্যয় হয়েছে এটা কার্যকর ক্ষমতা, মানে এটা সে প্রুভ করে দেখাইছে যে আমি আসলে এতটুকু কাজ করতে পারি। ঠিক আছে, মানে পি আউটপুট যেটা, কিন্তু সে তার ম্যাক্সিমামটুকু দেখাতে পারে নাই। কর্মদক্ষতা 40%, মানে তার গায়ে যেটা ছিল সে তার 40% দেখাতে পারছে। যেটা দেখাতে পারে সেটা হচ্ছে তার আউটপুট। ঠিক আছে, তাহলে তার আউটপুটটা হচ্ছে এখানে আমাদের ডাব্লিউ/টি। তাহলে ডাব্লিউ এর মান হচ্ছে তোমার এখানে 80 দিয়ে 4টা শূন্য, ওকে। আর হচ্ছে কি এখানে টাইম কতটুকু লাগছিল, 10 মিনিট। তাহলে 10 ইন্টু 60 সেকেন্ডে নিয়ে নিলাম আর কি। ঠিক আছে, তাহলে আমাদের 2 শূন্য কাটা, তাহলে 8000/6, 8000/6, তার মানে হচ্ছে তোমার এখানে 1333 ওয়াট। দশমিকের পর আরও সামথিং ভ্যালু আছে, এটা আমি আর ইউজ করতেছি না। ঠিক আছে, তার মানে আউটপুট যেটা, মানে যেটা সে প্রুভ করে দেখাইছে এটা হচ্ছে আমাদের 1333 ওয়াট। এখন আমাদের হচ্ছে কি তার গায়ে কত লেখা ছিল, মানে তার প্রদত্ত ক্ষমতা কত ছিল। ঠিক আছে, প্রদত্ত ক্ষমতা কত ছিল এটা যদি আমি বের করতে চাই, তাহলে সেটা হচ্ছে তোমার পি ইনপুট। তাহলে পি ইনপুট, বা আমি কর্মদক্ষতা সূত্রটা একসাথে ইউজ করি। কর্মদক্ষতা সূত্রটা আমাদের ছিল পি ইনপুট বাই হচ্ছে গিয়ে পি আউটপুট, উপরে হচ্ছে আউটপুট আর নিচে হচ্ছে তোমার ইনপুট, মানে আউটপুট বাই ইনপুট, বা হচ্ছে গিয়ে আমি বেশিরভাগ সময় এরকমভাবে বলি যে নিচে হচ্ছে ইনপুট, উপরে হচ্ছে আউটপুট। তাহলে তুমি হচ্ছে এখন আউটপুট জানো 1333, আর কর্মদক্ষতা জানো যে 40%। 40% কথাটার মানে হচ্ছে 0.4, বা হচ্ছে গিয়ে 40/% যেখানে আছে সেখানে মাথায় রাখবা যে 100 দ্বারা ভাগ, মানে 0.4ও তুমি বলতে পারতা, অথবা 40/100 যেটাই বলো, কোনো সমস্যা নেই। তাহলে হচ্ছে গিয়ে আউটপুট যেটা, আউটপুট আমরা পাইছি হচ্ছে 1333, আর ইনপুট যেটা এটা আমরা নির্ণয় করব। ইনপুটই হচ্ছে তোমার এখানে মোটরের ক্ষমতা। ঠিক আছে, তাহলে হচ্ছে ইনপুট তোমাকে এখানে কত বলতেছে, তাহলে 1333 ইন্টু, ওকে, তাহলে হচ্ছে তোমার 3332। ঠিক আছে, তাহলে সুতরাং এখানে পি যেটা, পি ইনপুট সমান তোমার 3332 ওয়াট। ঠিক আছে, এরকমভাবে আর কি আমাদের কাজটা করতে হবে। খুবই সিম্পল ম্যাথ, কিন্তু আমাদের ক্ষমতার অঙ্ক অলরেডি করে আসছি আগের অংশে। তাহলে এখানে আমরা জাস্ট পানি তুলছি, এখানে কিন্তু গড় সরানোও নেই বা ওইরকম কোনো কিছু নেই, জাস্ট হচ্ছে গিয়ে শুধুমাত্র সূত্র বসিয়ে অঙ্কটা করা। ঠিক আছে, তাহলে চলো আমরা দেখি
পরবর্তী ম্যাথে কি বলছে। তো এই ম্যাথটা হচ্ছে তোমরা তুলে ফেলো, এটা খুবই একটা ইন্টারেস্টিং ম্যাথ। তাহলে এই ম্যাথটা তুমি হচ্ছে গিয়ে খাতায় তোলো, আমি হচ্ছে 1 মিনিট পর থেকে শুরু করতেছি। ওকে, তাহলে দেখো এই কোয়েশ্চেনটা কি বলছে যে কোনো পাম্প 50 মিটার উচ্চতায় কোনো বিল্ডিংয়ের ছাদে রাখা 5x3x2, মানে দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, প্রস্থ 3 মিটার এবং উচ্চতা হচ্ছে কি 2 মিটার, এরকম আকৃতির একটা পানির ট্যাঙ্ক বা রিজার্ভার, ঠিক আছে, আকৃতির একটি চৌবাচ্চা 2 ঘন্টায় পূর্ণ করছে। যদি পাম্পটি ভূমির 16 মিটার গভীরতাতে পানি তুলে এবং কর্মদক্ষতা 75% হয়, তবে এর ক্ষমতা কত? ঠিক আছে, তাহলে চলো, আমাদের এই ম্যাথটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আর এই ম্যাথটা যদি আমরা করি তাহলে আশা করি এই টাইপের যত ম্যাথ আছে প্রায় অনেকগুলাই বা সব ধরনের ম্যাথই আশা করি আমরা হচ্ছে গিয়ে কভার হয়ে যাবে। তাহলে ধরো এটা হচ্ছে আর্থ সারফেস, মানে এখানে আর কি মোটরটা বসানো, মোটরটাকে ধরো হচ্ছে আমরা একটু এঁকে ফেলি। তো নীল আকৃতির বা নীল যেটা, এটা তো ধরো তোমার মোটর, এটা মোটরটা বসানো, ঠিক আছে। আর হচ্ছে এখানে একটা বিল্ডিংও আছে, তাই না, সবুজটা ধরো যেটা, এটা হচ্ছে তোমার একটা বিল্ডিং। তাহলে এই বিল্ডিং উচ্চতা হচ্ছে তোমার 50 মিটার, ঠিক আছে, বিল্ডিং এর উচ্চতা হচ্ছে 50 মিটার, 50 মিটার উচ্চতার বিল্ডিং। এখন এই বিল্ডিং এর উপর আছে আবার একটা রিজার্ভার, বিল্ডিং এর উপর কি আছে, একটা রিজার্ভার আছে, মানে যেখানে হচ্ছে পানি আমরা তুলতেছি। তো রিজার্ভারটাকে আমরা হচ্ছে গিয়ে রিজার্ভারটা হচ্ছে বিল্ডিং এর থেকে তো একটু পুরা বিল্ডিং নিয়ে থাকবে না, আমরা হচ্ছে কি একটু করি আঁকি, ধরো এটা তোমার রিজার্ভার ফ্রি হ্যান্ড আঁকি। এই যে এটা হচ্ছে ধরো তোমার পানির রিজার্ভার। তাহলে গঠনটা কি দাঁড়াচ্ছে বলো তো, যে আমি রিজার্ভারটা পূর্ণ করব, আর রিজার্ভারের হচ্ছে গিয়ে বিল্ডিংয়ে রাখা 50 মিটার উচ্চতা পূর্ণ করতেছে। হ্যাঁ, এটাকে একদম আমি পানি পূর্ণ করে দেব, একদম আমি পানি পূর্ণ করে দেব। তাহলে দেখো এখানে কিন্তু অনেকগুলো আমাদের ধাপ সম্পন্ন করতে হবে। আর মোটর তো হচ্ছে এখানে রাখা, এখানে এই বক্সের ভিতর ধরো মোটর। এখন মোটর কিন্তু পানি তুলতেছে আবার ভূমি থেকে 16 মিটার গভীর হতে, মানে আমাদের এই সারফেসে কোনো পানি নেই, পানিটা সে তুলতেছে পাইপ লাইনের মাধ্যমে, পানিটা তুলতেছে আবার অনেকটা গভীর জায়গা থেকে, যে 16 মিটার। ধরো এখানে হচ্ছে কি আর্থ সারফেসের থেকে আর একটু এখানে ধরো হচ্ছে কি গ্রাউন্ড ওয়াটার, যেটা গ্রাউন্ড ওয়াটার, এখানে ধরো হচ্ছে যে মাটির নিচে যে আমরা পানি বলি, ভূগর্ভস্থ পানি, এখান থেকে ধরো পাইপের মাধ্যমে পানিটা তুলতেছে। তো এই যে পাইপের মাধ্যমে দিয়ে পানি উঠে এই মোটর দিয়ে তারপর হচ্ছে এই বরাবর আরও 50 মিটার উঠছে, তারপর হচ্ছে গিয়ে এই ট্যাঙ্কি যেটা, এই ট্যাঙ্কিটাকে পূর্ণ করছে। তাহলে দেখো এখানে ঘটনাগুলো কীভাবে ঘটতেছে। আগে যে আমরা গড় সরণ ইউজ করছি, এখন কিন্তু আর এই নিচের অংশ চৌবাচ্চার জন্য কিন্তু কোনো গড় সরণ নেই। কেন কোনো গড় সরণ নেই? কারণ হচ্ছে গিয়ে এটা গ্রাউন্ড ওয়াটারের পানির লেয়ারটা প্রায় সেমই থাকে, কারণ গ্রাউন্ড ওয়াটারে তো অনেক, মানে গ্রাউন্ডে অনেক হিউজ পরিমাণ পানি, আমি এখান থেকে 1-2 লিটার পানি বা 100-200 লিটার পানি তুললে পানির লেয়ার চেঞ্জ হয় না। কিন্তু চৌবাচ্চার জন্য তো পানি নির্দিষ্ট ছিল, যে কারণে আমি একটু পানি তুলি পানির লেয়ার নিচে নেমে যাইতো। তার মানে আমার এখানে পানি উঠতেছে, আমি যে এইচটা ইউজ করব, আমার তো আগে হচ্ছে গিয়ে কী বের করতে হবে, ক্ষমতা নির্ণয় করতে হবে। তো প্রথমত আমার কার্যকর ক্ষমতা বের করতে হবে। তাহলে কার্যকর ক্ষমতা যেটা পি আউটপুট, এটা হচ্ছে তোমার W/T, ঠিক আছে। তো W/T আবার বলতে হচ্ছে কি mgh/T, mgh/T। তাহলে এম বলতে হচ্ছে কি পরিমাণ পানি আমি তুলতেছি,
তাহলে এই যে পাত্রের যে পানি ধারণ ক্ষমতা তোমাকে একদম বলছে কি পূর্ণ করছে, এই যে পাত্রটা যে ছিল এই পাত্রটাকে আমি একদম পানি পূর্ণ করে দিছি। তাহলে পাত্রের যে হচ্ছে পানি ধারণ ক্ষমতা সেটা আমার লাগবে। তাহলে পাত্রের পানি ধারণ ক্ষমতা আমাদের ছিল এম ইকুয়াল রো গুণন পাত্রের আয়তন। তাহলে রো হচ্ছে 1000, আর পাত্রের আয়তন কত বলতো, যেহেতু এটা হচ্ছে কি একটা আয়ত আকৃতির পাত্র, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে 5 ইন্টু 3 ইন্টু 2, 5 ইন্টু 3 ইন্টু 2, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তার মানে আমাদের পাত্রের পানি ধারণ ক্ষমতা হচ্ছে গিয়ে 5 ইন্টু 3 15, 30,000, ঠিক আছে। তাহলে 30,000 কেজি, 30,000 কেজি আমি এই পাত্রটাকে টোটালি পূর্ণ করছি। তাহলে পাত্রের পানি ধারণ ক্ষমতা হচ্ছে 30,000 কেজি, মানে 30,000 কেজি সে পানি ধারণ করতে পারে। আমি একদম টোটালি পূর্ণ করছি, মানে 30,000 কেজি পানি আমি তুলছি। তাহলে এম এর মান হচ্ছে তোমার এখানে 30,000 ইন্টু 9.8 ইন্টু এখন আমাদের এইচ হচ্ছে গিয়ে আমি এই যে পানিটা তুললাম এই পানির টোটাল সরণ কত হয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের আর গড় সরণ এরকম লাগবে না, মানে মোট সরণ কত হয়েছে, ঠিক আছে। তো আমি পানিটা ছিল এখানে, পানিটা সবগুলো পানি কিন্তু আমি এখান থেকেই তুলছি, কারণ আমরা যেহেতু বলছি যে লেয়ার সেমই ছিল, লেয়ার চেঞ্জ হয়নি, তার মানে আমি প্রথম ফুটাও এখান থেকে তুলছি, লাস্ট ফুটাও এখান থেকেই তুলছি। তার মানে এই মোটরের নিচের অংশ থেকে সে পানি তুলছে, মানে মোটর যেখানে ছিল তার আরও 16 মিটার গভীর থেকে পানি তুলছে, মানে 16 মিটার আগে তুলছে, তুলে তার পর্যন্ত নিছে, তারপরে এটাকে আরও 50 মিটার মানে বিল্ডিংয়ের উপরে পাঠাইছে, আরও 50 মিটার তুলছে। তো আমরা দেখলাম লাস্ট মোমেন্টে পানির যে হচ্ছে বরকেন্দ্রটা, এই বরকেন্দ্রটা কিন্তু এই যে পাত্রের এই মাঝামাঝি বরাবর থাকবে, ঠিক আছে। তাহলে পাত্রের উচ্চতা ছিল 2 মিটার, এই পাত্রের যে উচ্চতা সেটা হচ্ছে তোমার কত 2 মিটার। তাইলে তার বারকেন্দ্র যেটা এটা যেহেতু হচ্ছে গিয়ে হাফে থাকবে, তার মানে এই পাত্রের জন্য মানে বিল্ডিংয়ের উপরে পাত্রের মিডিল বরাবর আর হচ্ছে 1 মিটার, ঠিক আছে। তার মানে আমি যদি এখানে বলি যে টোটাল যে সরণটা এমজিএইচের যে এইচটা, এই এইচটা হচ্ছে গিয়ে নিচ থেকে 16 মিটার, বিল্ডিংয়ের জন্য 50 মিটার, আবার হচ্ছে গিয়ে উপরে 1 মিটার, তার মানে হচ্ছে তোমার 67, মানে হচ্ছে গিয়ে 16 প্লাস 50 প্লাস 1 মানে 67, ঠিক আছে। আর নিচে হচ্ছে তোমার টাইম, নিচে হচ্ছে তোমার টাইম। তাহলে দেখো টাইম এখানে কতটুকু লাগছে, যে 2 ঘন্টায় পানি পূর্ণ করতেছে, ঠিক আছে, 2 ঘন্টা সময় লাগে এতে। তাহলে 2 ঘন্টার জন্য হচ্ছে 2 ইন্টু 60, মানে আমি মিনিটে নিলাম, অথবা তুমি একসাথে 3400 দ্বারা গুণ করে দিতে পারতাম, আমি 2 বার 60 দ্বারা গুণ করলাম, 2 ইন্টু 60 দিয়ে আমি হচ্ছে মিনিটে নিলাম, তারপরে আবার 60 দ্বারা গুণ করে সেকেন্ডে নিলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি পি আউটপুটটা পাবো। দেখো এখানে কিন্তু সব থেকে ইম্পর্ট্যান্ট ব্যাপার ওই যে এইচটা, যে আমি কত উচ্চতায় পানিটাকে তুললাম, ঠিক আছে। তাহলে হচ্ছে তোমার 30,000 ইন্টু 9.8 ইন্টু 67 ভাগ হচ্ছে তোমার 2 ইন্টু 3400, ওকে। তাহলে হচ্ছে তোমার এখানে 2735 ওয়াট, 2735 ওয়াট। আমরা আগেই বলছি যে আমি হচ্ছে জুল এবং হচ্ছে গিয়ে কি টাইমকে সেকেন্ডে বসিয়ে যে মানটা পাবো এটা হচ্ছে ওয়াট একক। তারপর যদি আমার ইচ্ছা হয় না এটাকে আমি হচ্ছে কি হর্স পাওয়ারে নেবো, তাহলে নিতে পারো। তো আমি চলো যেহেতু এটা একটু বড় মান আসছে, তো এটাকে আমি 746 দ্বারা ভাগ করে হর্স পাওয়ার এককে নিয়ে যাই, তাহলে হচ্ছে আমি পাবো 3.67 এইচপি হর্স পাওয়ার, 3.67 হর্স পাওয়ার, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের এই পাম্পের অশ্ব ক্ষমতা আমরা নির্ণয় করলাম। এটা কিন্তু তার আউটপুট, মানে সে এটা দিয়ে কাজ করে দেখাইছে, মানে সে যে কাজটুকু করছে এখান থেকে আমরা প্রুফ পাইছি যে সে আসলে এতটুকু করতে পারতেছে, কিন্তু তার গায়ে হয়তো এর থেকে বেশি লেখা থাকতে পারে, গায়ে অন্য কিছু লেখা আছে কিনা এটা হচ্ছে আমরা নির্ণয় করব তখন যখন হচ্ছে তোমাকে কর্মদক্ষতা দেওয়া থাকবে। তাহলে এখানে কিন্তু তোমাকে কর্মদক্ষতা দেওয়া আছে 75%। তাহলে আমরা বুঝতে পারলাম সে এটা দিয়ে কাজ করছে, কিন্তু এটা তার 100% না, ঠিক আছে। তার 75% দিয়ে সে কাজ করে দেখাইতে পারছে, তাহলে তার 100%-এর জন্য আমার এটা ইউজ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা প্রথম ধাপে এখানে পি আউটপুট বের করলাম। এখন আমরা দ্বিতীয় ধাপে যেটা করব সেটা হচ্ছে আমরা পি ইনপুট বের করব এটা ইউজ করে, ঠিক আছে। তাহলে এটার সমান হচ্ছে আমাদের জানি উপরে হচ্ছে তোমার পি আউটপুট, আর নিচে হচ্ছে পি ইনপুট। তাহলে আমরা যেহেতু পি ইনপুট বের করবো তাহলে চলো আমরা একসাথে বের করে ফেলি। তাহলে পি ইনপুট সমান পি আউটপুট ছিল আমাদের কত 3.67, একসাথে মান বসিয়ে দিই,
কূপের পানির গভীরতা হচ্ছে 20 মিটার। তাহলে তুমি যদি এখান থেকে পানি তোলো, ধরো এখান থেকে হাত বাড়ায় পানি তুলতে চাচ্ছ, তাহলে 20 মিটার গভীরে পানি আছে, তাহলে অবশ্যই বালতিটাকে তোমার 20 মিটার গভীর পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে। আর এটার জন্য অবশ্যই তোমার তাহলে কি যে শিকলটা লাগবে, এই শিকলটা তোমার কত হবে, শিকলের যে দৈর্ঘ্যটা এটা 20 মিটার হওয়া লাগবে। তুমি কি 10 মিটার দৈর্ঘ্যের শিকল দিয়ে 20 মিটার গভীর থেকে পানি তুলতে পারবা? অবশ্যই না। ঠিক আছে, তার মানে এখানে দেখো আমি যখন বালতিটা পূর্ণ করে ফেলছি, ঠিক আছে, ধরো বালতিটা পূর্ণ করলাম, পরে তারপর আমি হচ্ছে গিয়ে কি শিকল সহ বালতিটাকে উপরে তুলবো। তাহলে বালতি দিয়ে যখন আমি পানি তুললাম, বালতির হচ্ছে গিয়ে পানি দেওয়ার ক্ষমতা 10 কেজি, বালতির পানি দেওয়ার ক্ষমতা হচ্ছে তোমার 10 কেজি। তার মানে আমি 10 কেজি পানিকে উপরে তুলতেছি, মানে এম এর মান হচ্ছে তোমার 10 কেজি। ঠিক আছে, তো আমরা বলছিলাম একটা রেগুলার শেপের বস্তুকে যদি উচ্চতায় আমি জাস্ট তুলি, তাহলে কিন্তু আমার আর গড় সরণ বা বারকেন্দ্রের সরণ এই ব্যাপারটা লাগে না। ঠিক আছে, মনে আছে ব্যাপারটা, যে আমি একটা রেগুলার শেপের বস্তু যেরকমভাবে ছিল এরকমভাবে উপরে তুলছি, তাহলে আমি যতটুকু উচ্চতায় তুলছি এটা হচ্ছে তার বারকেন্দ্রের সরণ বা হচ্ছে কি এইচ। তাহলে এটা হচ্ছে কি বালতিটা যখন আমি পানি পূর্ণ করলাম তখন জাস্ট এরকমভাবেই কিন্তু আমি তুলছি বালতিটাকে, জাস্ট আমি যে এই উপরের পয়েন্টটা ধরো নিয়ে আসছি, তার মানে আমি কতটুকু উপরে তুলছি, এইচের মান হচ্ছে 20 মিটার গভীর থেকে। তাহলে এইচের মান কিন্তু আমার 20, এটা নিয়ে আমাদের আর কি নেই, কোনো সমস্যা নেই। তাহলে এম এর মান আমরা পেয়ে গেছি, এইচের মান পেয়ে গেছি। ঠিক আছে, তো এখানে আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট, যে আমাদের এখানে যে কাজটা আমাদের করা লাগতেছে, ঠিক আছে, কাজের পরিমাণ তোমাকে বলছে কি পরিমাণ কাজ করতে হবে। তাহলে এখানে কিন্তু দুইটা ধাপে কাজ করতে হইতেছে। একটা হচ্ছে গিয়ে পানি তুলতে কাজ, আমি যে পানিটা তুলছি, ঠিক আছে, পানিটা যে আমি তুলছি, যে 10 কেজি পানি যে আমি তুলছি, এই পানি তুলতে কিন্তু আমার কাজ করতে হয়েছে। আবার এই ক্ষেত্রে কিন্তু দেখো খুবই সূক্ষ্মভাবে একটা ব্যাপার দেওয়া আছে, যে চেইনের প্রতি মিটারের ভর হচ্ছে 2 কেজি। তাইলে এই চেইনটা যদি 20 মিটার হয়, তাইলে প্রতি মিটারের ভর যদি হচ্ছে তোমার 20 কেজি হয়, 2 কেজি হয়, তাহলে চেইনের ভর কত হবে বলতো? 40 কেজি হবে না? প্রতি মিটার হচ্ছে গিয়ে তোমার কি বলতো 2 কেজি, আর শিকলের দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, তাহলে এই চেইনের ভর কিন্তু 40 কেজি। তাহলে 40 কেজি ভর কিন্তু মোটেও কম না। ঠিক আছে, এটা যদি একটা হালকা পাতলা সুতা হইতো, তাহলে আমি হয়তো চেইনের জন্য এক্সট্রা কোনো কাজ করতে হইতো না বা কষ্ট হইতো না। এখন তুমি পানি তুলো আর না তুলো, পানি তো মাত্র 10 কেজি, চেইন হচ্ছে 40 কেজি, চেইন তুলতেই তোমার কষ্ট বেশি হবে। ঠিক আছে, তার মানে আমাদের এখানে কিন্তু চেইনের জন্য যে আমার যে কাজটা, এটা কিন্তু কোনোভাবেই অ্যাভয়েড করার সুযোগ নেই। তাহলে আমাদের এখানে কাজটা হবে দুইটা ভাগে, একটা হচ্ছে পানি তুলতে কাজ, প্লাস হচ্ছে আরেকটা এই যে শিকল যেটা চেইন তুলতে কাজ। ঠিক আছে, এই দুইটা ধাপে আমার কাজ হয়েছে, এই দুইটা কাজের পরিমাণই হচ্ছে আমাদের কি টোটাল কাজ, ডাব্লিউ টোটাল। ঠিক আছে, তাহলে পানি তোলার জন্য কাজ হচ্ছে এমজিএইচ, এটাকে ওয়াটার দিয়ে দিই। ঠিক আছে, এইচ ওয়াটার দিয়ে দিই, কারণ এটা হচ্ছে তোমার পানির ভর, পানির উচ্চতা। আর শিকলের জন্য কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম, কারণ আমরা হচ্ছে গিয়ে বারকেন্দ্রের যে সরণ কনসেপ্টটা পড়ে আসছি, এটা কিন্তু শিকলের জন্য লাগবে। কারণ শিকলটা যখন আমি এরকমভাবে রাখলাম 20 মিটার দৈর্ঘ্যের, ঠিক আছে, 20 মিটার না, হ্যাঁ 20 মিটার, তাইলে শিকলের যে বারকেন্দ্রটা এটা কিন্তু মিডিল বরাবর থাকবে। ঠিক আছে, কারণ শিকলটা যেহেতু একটু দৈর্ঘ্য বেশি, আর আমি হচ্ছে এটাকে সবটাকে উপরে তুলে ফেলবো, এটা কিন্তু আমি এরকম না যে রেগুলার শেপে আমি ঠিক এরকমভাবেই তুলছি। ঠিক আছে, তার মানে আমাদের এইটার যে শিকলের যে বর ছিল 40 কেজি বরটা এই পয়েন্টে মনে হবে যে কাজ করতেছিল। তার মানে আমি যখন এটাকে উপরে তুলে ফেলবো পানি সহ, তাহলে তার বার কেন্দ্রটাই যেখানে সরে যাবে। শিকলটাকে আর কি আমি পেঁচিয়ে ধরো যে এরকমভাবে ছিল, এটা আমি পেঁচিয়ে যে এরকমভাবে হাতে তুলছি, তার মানে দেখো তার বার কেন্দ্রটা কি আমার হাত বরাবর চলে আসছে না? তাহলে দেখো আগে হচ্ছে তার যে বার কেন্দ্র, এটা কতটুকু গভীরে ছিল, আগে এটা ছিল টোটাল হচ্ছে কি দৈর্ঘ্য 20 মিটার, তার মানে 10 মিটার গভীরে ছিল আমার বার কেন্দ্রটা। তো আমি যখন সম্পূর্ণভাবে তুলে ফেললাম তখন বার কেন্দ্রটা এখানে চলে আসছে। তার মানে আমাদের হচ্ছে গিয়ে এই চেনের জন্য যে এইচ, এটা হচ্ছে তোমার 10, তাহলে হচ্ছে তোমার এম চেন, তারপর হচ্ছে জি, তারপর হচ্ছে তোমার এইচ চেন। এখন তুমি জাস্ট মান বসিয়ে দাও। পানির ভর ছিল 10 কেজি, 10 ইন্টু 9.8, পানির জন্য এইচ হচ্ছে 20, প্লাস চেনের জন্য ভর হচ্ছে তোমার 40 কেজি গুণন 9.8, আর চেনের জন্য এইচ হচ্ছে তোমার 10। ঠিক আছে, তাহলে এই দুইটা যোগ করে যে মানটা পাবা সেটা হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে চলো আমরা নির্ণয় করে ফেলি। 10 ইন্টু 20 ইন্টু 9.8 প্লাস 40 ইন্টু 9.8 ইন্টু 10, তাহলে তোমার 5880। তাহলে তোমার এখানে কাজ করতে হচ্ছে 5880 জুল। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা?
এখানে কিন্তু আমাদের দুইটা ধাপে কাজ হয়েছে, পানি তুলতে কাজ হয়েছে প্লাস হচ্ছে শিকলকে তুলতে কাজ হয়েছে। তো এই দুইটা একসাথে করে আমরা হচ্ছে নির্ণয় করলাম। তাহলে চলো আমরা দেখি আজকে আরও কোনো ম্যাথ আছে কিনা। ওকে, আমাদের হচ্ছে গিয়ে বলছিলাম আরও অনেকগুলো ম্যাথ আছে। দোলনা বিষয়ক টপিকটা হচ্ছে কি আজকে আমরা পড়বো বলছিলাম, কিন্তু আজকে আমাদের হয়তো টাইম হবে না। তো সেজন্য আজকে আমরা দোলনার ম্যাথটা করবো না। দোলনার ম্যাথটা আমরা হচ্ছে গিয়ে 11 নম্বর লেকচারে করব। তবে মোটরের যে ম্যাথগুলো এগুলো আমি আজকে করে দেবো, ঠিক আছে? তাহলে চলো আমরা দেখি মোটরের আর কয়টা ম্যাথ আছে। মোটরের আরও 4টা ম্যাথ আছে। তো 4টা ম্যাথ থাকলেও কনসেপ্ট প্রায় সেম, সমস্যা নেই, আমি হচ্ছে করে দিচ্ছি। ওকে, তাহলে দেখো এখানে কি বলছে, ভূপৃষ্ঠের 20 মিটার নিচ হতে পাইপের সাহায্যে প্রতি মিনিটে 600 কেজি পানি উঠানো যায়। যদি সেই পানি পাইপ থেকে 5 এমএস ইনভার্সন বেগে নিক্ষিপ্ত হয় তবে পাম্পের ক্ষমতা কত? তাহলে ক্ষমতার সূত্র কি বলতো? এখন এটা আমরা হচ্ছে খুব ইজিলি করে ফেলতে পারবো, কারণ আমাদের সবই জানা আছে। জাস্ট হচ্ছে কি সূত্র ইউজ করবো, অঙ্ক করবো। তাহলে ক্ষমতার সূত্র হচ্ছে তোমার W/T। এখন এখানে যে কাজটা হচ্ছে, ঠিক আছে, এখানে কিন্তু তোমার দুইটা ধাপে কাজ হচ্ছে। এখানে টোটাল যে কাজ, এই কাজ হচ্ছে তোমার পানি উপরে তুলতেছো, ঠিক আছে, মানে MGH এর জন্য একটা কাজ হবে পানি উপরে তোলা, ঠিক আছে। তারপরে পানিটাকে একটা নির্দিষ্ট বেগে তুমি নিক্ষেপ করতেছো, মানে তাকে একটা গতি শক্তি তুমি দিচ্ছ। একটা নির্দিষ্ট বেগে নিক্ষেপ করতেছো মানে কি, তাকে একটা গতি শক্তি তুমি দিচ্ছ। তার মানে হচ্ছে তাকে এই গতি শক্তি দেওয়ার জন্য 1/2 mv² পরিমাণ শক্তি যাচ্ছে। তার মানে তোমার টোটাল যে কাজ এটা হচ্ছে MGH প্লাস হচ্ছে 1/2 mv², ঠিক আছে। ক্লিয়ার হবে ব্যাপারটা? যখনই তোমাকে এরকম টাইপের কোয়েশ্চেন বলবে যে পানি তুমি নিচ থেকে তুলতেছো প্লাস হচ্ছে গিয়ে তাকে একটা বেগে নিক্ষেপ করতেছো, তখন তোলার জন্য তোমার একটা শক্তি যাবে বা কাজ হবে, সেটা হচ্ছে MGH। আবার তাকে একটা বেগ দেওয়ার জন্য একটা শক্তি যাবে বা একটা কাজ হবে, সেটা হচ্ছে 1/2 mv²। তাহলে আমাদের কাজ হচ্ছে গিয়ে এই টোটাল যে কাজটা সেটা নির্ণয় করা। তাহলে MGH কতটুকু পানি তুলতেছে? 600 কেজি। 600 কেজি প্রতি মিনিটে, কিন্তু এটা কিন্তু প্রতি মিনিটে। কোথায়, হ্যাঁ প্রতি মিনিটে, ঠিক আছে। তাহলে হচ্ছে 600 ইন্টু জি এর মান হচ্ছে 9.8, আর এইচ হচ্ছে তোমার এখানে কত বলো তো? এইচ হচ্ছে তোমার 20 মিটার, 20 মিটার নিচ হতে আর কি পানিটা তুলতেছে। আর কত উচ্চতায় তুলতেছে, কোথায় তুলতেছে, ঘর্ষণ, এগুলো যেহেতু কোশ্চেনে দেওয়া নেই আমাদের কোনো টেনশন নেই, ঠিক আছে। প্লাস হচ্ছে 1/2 mv², প্লাস 1/2 এম বলতে হচ্ছে তোমার যতটুকু পানিকে তুলতেছে সবটাকেই কিন্তু সে বেগ প্রোভাইড করতেছে। এরকম না যে হচ্ছে 600 কেজি তুলতেছে 300 কেজিকে বেগ দিচ্ছে। সবটুকু কি যেহেতু বেগ দিচ্ছে, তাহলে এম এর মান হচ্ছে গিয়ে 600, আর হচ্ছে গিয়ে কত বেগ দিচ্ছে, 5 এমএস ইনভার্সন, তাহলে 5²। তো এখান থেকে আমরা টোটাল কাজের পরিমাণ পাবো, ঠিক আছে। তাহলে চলো আমরা টোটাল কাজের পরিমাণ নির্ণয় করে ফেলি। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আমরা কেন এখানে হচ্ছে গিয়ে MGH প্লাস 1/2 mv² করলাম? 600 ইন্টু 9.8 ইন্টু 20 প্লাস 0.5 ইন্টু 600 ইন্টু 25, তাহলে হচ্ছে তোমার 125 100, তাহলে 1,25,100 জুল তোমার কাজ হয়েছে। আর এতে তোমার সময় লাগছে কত? 1,25,100 জুল কাজ হয়েছে। আর এতে তোমার সময় লাগছে 1 মিনিট, ঠিক আছে। প্রতি মিনিটে যেহেতু বলছে, তাহলে 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে এটাকে তুমি 60 দ্বারা ভাগ করে দাও। ওকে, তাহলে তোমার হচ্ছে কি 2085 ওয়াট। 2085 ওয়াট তোমার হচ্ছে কি হয়েছে, ক্ষমতা প্রোভাইড করতেছে। আর এটাকে তুমি যদি হচ্ছে কি এখন হর্স পাওয়ারে নিতে চাও, তাহলে হচ্ছে তোমার 2.80 ইসপি, 2.80 হর্স পাওয়ার, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার কাজ। ওকে, আশা করি এই ম্যাথটাও বুঝতে পারছো। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। তাহলে এখানে বলছে একটি পাম্প প্রতি মিনিটে 200 লিটার পানি 5 মিটার উঁচুতে তুলছে এবং ওই পানি 2 সেন্টিমিটার ব্যাসের পাইপ দিয়ে নিক্ষেপ করতেছে। নিক্ষিপ্ত পানির গতিবেগ এবং পাম্পের ক্ষমতা নির্ণয় করো। তাহলে খেয়াল করো, এখানে কিন্তু তোমার গতিবেগটা নির্ণয় করতে বলছে, আবার ক্ষমতাটাও নির্ণয় করতে বলছে। এখানে কিন্তু তোমাকে গতিবেগ দেওয়া নেই, আগের কোয়েশ্চেনটায় গতিবেগ দেওয়া ছিল। তাহলে এটা কিন্তু আমাদের খুবই কনসেপচুয়াল একটা ম্যাথ। তাহলে চলো এটা আমরা হচ্ছে কীভাবে সলভ করা যায় সেটা আমরা দেখি। আচ্ছা, 5 মিটার উঁচুতে তুলতেছে, তাহলে ধরো একটা পাম্প, এটা হচ্ছে আমাদের পাম্পটা। এই পাম্প থেকে পানি উঠতেছে, এই 5 মিটার উপরে উঠে আবার হচ্ছে কি এই যে এদিকে গিয়ে নিক্ষেপও করে দিচ্ছে, এদিকে আর কি আইসা পড়তেছে পানিটা, ঠিক আছে। তাহলে তোমাকে বলছে যে প্রতি মিনিটে 200 লিটার, 200 লিটার বলতে এখানে 200 কেজি, কারণ পানির 1 লিটার মানে হচ্ছে কি 1 কেজি। তাহলে প্রতি মিনিটে সে 200 কেজি পানি
নিক্ষেপ করতেছে। তার মানে আমরা যদি এখানে ক্ষমতা বের করি, ক্ষমতা মানে তো 1 সেকেন্ডে কাজ, তাহলে আমরা ইচ্ছা করলে এখানে প্রতি সেকেন্ডে বের করে ফেলতে পারি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 1 সেকেন্ডে পানি নিক্ষেপ করতেছে কত বলো তো, যে 200/60। 1 মিনিটে হচ্ছে 200 কেজি তুলে, তাহলে হচ্ছে গিয়ে 1 মিনিটে তুলতেছে হচ্ছে তোমার 10/3 কেজি, 10/3 কেজি। তাহলে প্রতি সেকেন্ডে তোমার পানি তুলতেছে কত, 10/3 কেজি পানি। এখন 10/3 কেজি পানি যে তুলতেছে, বেগটুকু আমার লাগবে। তাহলে এখানে কিন্তু খুবই সূক্ষ্ম একটা ব্যাপার, ভালো করে খেয়াল করতে হবে আমাদের এই অংশটা, যে আমরা এখান থেকে বেগটা কিভাবে নির্ণয় করব। প্রতি সেকেন্ডে এই পাম্পের যে হচ্ছে পাইপ ছিল, এই পাইপ থেকে 10/3 কেজি পানি বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন আমি যদি চিন্তা করি যে এই 10/3 কেজি পানি এটা ধারণ করার জন্য তো পাইপের একটা অংশ লাগবে, আমি ধরলাম হচ্ছে এতটুকু অংশ লাগে এই 10/3 কেজি পানি ধারণ করতে। তার মানে প্রতি সেকেন্ডে এই 10/3 কেজি পানি বের হয়ে যায়, এই কথাটার মানে হচ্ছে গিয়ে এই যে এতটুকু অংশে যে 10/3 কেজি পানি ছিল, এই অংশটা পরবর্তী সেকেন্ডেই বের হয়ে যায়, মানে এই অংশটা এই পাইপ থেকে বের হতে 1 সেকেন্ড টাইম লাগে, ঠিক আছে। এখানে যতটুকু দৈর্ঘ্য, এই যে এতটুকু দৈর্ঘ্য জুড়ে মনে করো এই 10/3 কেজি পানি ছিল, এই পানিটা এখান থেকে বের হয়ে যাইতে 1 সেকেন্ড টাইম লাগে, কারণ হচ্ছে বলেই দিচ্ছে প্রতি সেকেন্ডে এই 10/3 কেজি পানি বের হচ্ছে। তাহলে তুমি এরকমভাবে চিন্তা করো যে পানির একটা কণা যদি এখানে থাকে, পরের সেকেন্ডে এটা কী হয় বলো তো, এই যে এখান দিয়ে বের হয়ে যায়, মানে এই কণাটা এখানে চলে আসে, মানে এই যে এল দৈর্ঘ্য যেটা, এল দৈর্ঘ্যটা ওই এল দৈর্ঘ্যের অংশের পানি টোটালটা বের হয়ে যায়। তার মানে ব্যাপারটা এরকম যে এখানে যে কণাটা ছিল 1 সেকেন্ডে এই কণাটা এখানে চলে আসে, তার মানে পানির বেগটা কত, এই যে 1 সেকেন্ডে যে কণাটা এখান থেকে এই পর্যন্ত আসছে, তার মানে এটাই তো আসলে কি এর বেগ, ঠিক আছে। তার মানে এখন আমাদের এই এলটা বের করতে হবে, এই এলটা বের করলে আমরা বেগ বের করে ফেলবো, ঠিক আছে। তাহলে আমি যদি বলি এই এলটা কত হবে, তার মানে আমাদের ব্যাপারটা এরকমভাবে করতে হবে যে এতটুকু দৈর্ঘ্য, পাম্পের এতটুকু দৈর্ঘ্য 10/3 কেজি পানি আসলে ধারণ করতেছিল, ঠিক আছে। মানে এখানে যতটুকু এল আমি হিসাব করতেছি, এতটুকু এল আসলে কতটুকু পানি ধারণ করতেছিল, 10/3 কেজি পানি ধারণ করতেছিল। তাহলে পানি ধারণ ক্ষমতার সূত্র আমাদের ছিল এম ইকুয়াল রো গুণন বি, এম ইকুয়াল রো গুণন বি। এখন বি বলতে হচ্ছে এখানে যেহেতু সিলিন্ডার আকৃতির বা পাইপ, তাহলে পাই আর স্কোয়ার এইচ, এইচের জায়গায় আমরা এখানে এল বসাতে পারি। তাহলে 1000 ইন্টু পাইয়ের ভ্যালু 3.14 ইন্টু আর, আর বলতে হচ্ছে তার যে ব্যাসার্ধ ছিল, তাহলে 1 সেন্টিমিটার হচ্ছে ব্যাসার্ধ, যেহেতু ব্যাস 2 সেন্টিমিটার, তাহলে 1 সেন্টিমিটার হচ্ছে ব্যাসার্ধ, তাহলে 1/100 স্কোয়ার পাই আর স্কোয়ার এল, এল এর মানটা অ্যাকচুয়ালি আমরা বের করব। আর এই পাশে হচ্ছে কি এম এর যে মান, এম এর মান হচ্ছে 10/3। তোমরা সবাই বলো এই ব্যাপারটা বুঝতে পারছো কিনা, এই ব্যাপারটা কিন্তু এখানে বুঝতে হবে কেন আমরা হচ্ছে এই কনসেপ্টটা ইউজ করতেছি, যে এতটুকু দৈর্ঘ্য আমি যে এখানে এলটা লিখলাম, এই এল অংশে যদি 10/3 কেজি পানি থাকে, এটা মিন করে 1 সেকেন্ডে এই অংশটা ফাঁকা হয়ে যায়, কারণ প্রতি সেকেন্ডে তো আসলে 10/3 কেজি পানি বের হচ্ছে, আবার এই এল অংশ কিন্তু 10/3 কেজি পানি ধারণও করতেছিল, তার মানে মিন করতেছে এখানে যে কণাটা, এই কণাটা এখানে চলে গেছে 1 সেকেন্ডে, তার মানে তার স্পিড হচ্ছে গিয়ে এল, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এল এর মান পেয়ে যাব, এই এল এর মানটুকু আসলে হচ্ছে তোমার কি তার যে বেগ, পানি বের হওয়ার বেগ, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এখান থেকে নির্ণয় করতে পারতেছি যে এল এর মান যদি আমরা নির্ণয় করি, তাহলে 10 ইন্টু 100 স্কোয়ার, একসাথে করে ফেলতেছি আমি, তোমরা হচ্ছে গিয়ে এটা দাপে দাপে করতে পারো, বা হচ্ছে গিয়ে 3 ইন্টু 1000 ইন্টু 3.14, তাহলে হচ্ছে তোমার এখানে বেগ হচ্ছে 10.61 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। যেহেতু আমরা সবই হচ্ছে গিয়ে এখানে সেন্টিমিটার কি মিটার নিয়ে নিছি, তাহলে যেটা অ্যান্সার, তাহলে আমাদের এখানে বেগ যেটা এল, যেটা এল এর মান হচ্ছে তোমার 10.61, আর এটাই তো বেগ, ঠিক আছে, সমান বেগ, ঠিক আছে, মিটার পার সেকেন্ড। তাহলে 10.6 মিটার পার সেকেন্ড। তাহলে যেহেতু আমরা বেগের মান পেয়ে গেছি, তার মানে এখন আমাদের ক্ষমতা বের করার জন্য আর কিছুই করতে হবে না, আগের অঙ্কটার মতোই। আগের অঙ্কে হচ্ছে কত কেজি বর প্রতি মিনিটে দেওয়া ছিল, আমরা হচ্ছে কি এটাকে লাস্টে 67 দ্বারা ভাগ করছি, তাহলে এখানে হচ্ছে কি আমরা দেখতেছি প্রতি সেকেন্ডে 10/3 কেজি পানি তুলতেছে, কত মিটার উচ্চতায় তুলতেছে, 5 মিটার, তাহলে এমজিএস
প্লাস হচ্ছে গিয়ে বেগের মান আমাদের যেহেতু জানা আছে প্লাস হাফ এম বি স্কোয়ার, আর যেহেতু এটা 1 সেকেন্ডের জন্যই বের করছি তাহলে ভাগ হচ্ছে 1। ঠিক আছে, তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথ দেখি। তাহলে এটা হচ্ছে আমি আর করে দেবো না, এটা তোমাদের বাসার কাজ, এটা তোমরা পারবা এখন। ঠিক আছে, তার মানে এখানে যা আমরা এমজিএসটা করবো এখানে বলেই দিছে 10 মিনিটের মধ্যে 12 মিটার গভীর একটি অর্ধপূর্ণ কুয়া হতে 800 কেজি পানি তোলে, 3 মিটার পার সেকেন্ড সেটা আবার নিক্ষেপও করে। ঠিক আছে, কর্মদক্ষতা 75%। তাহলে আমরা যদি হচ্ছে এখানে পি ইনপুট আউটপুট যেটা মানে যেটা সে প্রুভ করে দেখাইছে, আউটপুট যেটা এটা হচ্ছে তোমার W/T, আর এখানে ডাব্লিউটা আমাদের খুব ভালো করে করতে হবে, কারণ আমরা বলছিলাম যখন হচ্ছে বেগ থাকবে এবং একটা নির্দিষ্ট উচ্চতায় তুলবে তখন হচ্ছে তোমার mgh প্লাস হাফ এম বি স্কোয়ার। তো এখানে কিন্তু সরাসরি তোমাকে বলে নাই যে কত উচ্চতায় তুলতেছে, যেহেতু এখানে এই যে আগের কুয়ার মতো হয়ে গেছে যে হাফ খালি করে বা হচ্ছে শেষ হাফ অংশ খালি করে, তো এখানে বলেই দিছে যে হাফ অংশ ছিল আর এটাকে শূন্য করতেছে। তার মানে এখানে এইচ যেটা, এই এইচটা কিন্তু অবশ্যই আমাদের কি ঘর্ষণ বসাতে হবে, এইচের মানটা কিন্তু এখানে সুন্দর করে বসাতে হবে। আর বাদ বাকি সব সেমই, এম এর মান হচ্ছে 800 কেজি, এইচের মানটা খুব সুন্দর করে বসাবা। যে টোটাল গভীরতা ছিল হচ্ছে তোমার কত, 12 মিটার, এর মধ্যে অর্ধপূর্ণ ছিল, আর অর্ধপূর্ণ থেকে তুমি একদম শূন্য করছো, মানে কুয়াটা এরকমভাবে ছিল আর কি, এই পর্যন্ত পানি ছিল। তাহলে হচ্ছে টোটাল গভীরতা ছিল তোমার 12, তাহলে এটা 0, এটা 6, এটা 12, মানে তুমি অর্ধেক থেকে পানি তোলা শুরু করছো। তার মানে 6 থেকে তুমি পানি তোলা শুরু করছো, তাহলে শুরু করছো 6 থেকে, থামছো গিয়ে 12-তে, বা হচ্ছে তোমার 2। ঠিক আছে, এই হচ্ছে তোমার কাছে। ওকে, তাহলে এটাই ছিল আজকে আমাদের শেষ ম্যাথ। আমরা হচ্ছে বলছিলাম দুলনা বিষয়ক যে ম্যাথটুকু এটা আজকে আমরা করে ফেলবো, কিন্তু আজকে আমাদের আর সময় হচ্ছে না, অলরেডি অনেক টাইম হয়ে গেছে। তো এটাকে ক্লাসটাকে আর লম্বা করবো না, তোমরা এই টাইপের ম্যাথগুলা বাসায় যত বেশি হচ্ছে কি পসিবল প্র্যাকটিস করবা। তো এটা হচ্ছে আমাদের 10 নাম্বার লেকচার গেল। আমরা হচ্ছে গিয়ে পরবর্তী যে লেকচার 11 নাম্বার লেকচার আমরা দুলনার যে শক্তি নিত্যতা সূত্র সেটাও করে ফেলবো, প্লাস হচ্ছে কি আমরা মিক্সড কিছু কোয়েশ্চেন করব, মানে অল চ্যাপ্টার মিলিয়ে যেগুলোকে কোনো ক্যাটাগরিতে ফেলা যায় না বা বেশ কয়টা কনসেপ্টের প্রয়োজন হয় এরকম আমরা 5-7টা ম্যাথ করব, মানে ওইগুলো হচ্ছে একটু অ্যাডভান্স টাইপের ম্যাথ। তো তোমরা হচ্ছে পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সেই কামনা। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।